আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের জন্য আজকের মেডিকেল অ্যাডমিশন ক্লাস হচ্ছে একাডেমিক তোমাদের বেসটা করে স্ট্রং করার জন্য আজকে বর্জ্য নিষ্কাশন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে যদি এইচএসসিও থাকে বা তোমার যদি মেডিকেল অ্যাডমিশন ক্লাসও থাকে, তোমার এই ক্লাসটা উভয় ক্ষেত্রেই অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো আমরা স্টার্ট করি। আমরা আজকে সেই সব জিনিসগুলোই দেখবো যেগুলো হচ্ছে মেডিকেল সহ বোর্ডে খুব বেশি আসে, এমসিকিউ দেখবো এবং বোর্ডের সিকিউ জায়গাগুলোতে যেখান থেকে আসে সেগুলো আমরা দেখে ফেলবো। তো এটা হচ্ছে একদম তোমার কম্প্যাক্ট একটা ক্লাস যেখানে আমরা কম সময়ে বর্জ্য নিষ্কাশন এটা আমরা চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব। চলো স্টার্ট করা যাক। দেখো, প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পানির মান দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে আমাদের এতগুলো মান আসলে পড়তে হবে না, এতগুলো মান আসলে কখনোই মনে রাখতে হয় না। আমরা জাস্ট একটু এটুকু মনে রাখবো যে আমরা ইনটেক আর আউটটেক কত করতেছি। আমরা ডেইলি দেখা যায় যে 2600 ml এত আমরা গ্রহণ করি, আর 2600 ml বের হয়ে যায়। তার মানে ইনটেক যত আউটটেকও ততই হয়ে থাকে, তার মানে একটা সাম্য অবস্থা থাকে, তাই না? আর এই সাম্যাবস্থাকে আমরা কি বলি? আমরা কি এটাকে হোমিওস্ট্যাসিস বলে থাকি। এখন এখানে একটা কথা লেখা আছে, একটা হচ্ছে অপজিতিমূলক বিপাক, আর একটা আছে কি বলতো, আর একটা আছে তোমার উপজিতিমূলক, তাই না? একটা ক্যাটাবলিজম, একটা অ্যানাবলিজম। তো আমরা এই সম্পর্কে একটু মানে ধারণা রাখবো যে ক্যাটাবলিজম হচ্ছে কাটা, তাই না? কাটা মানে ছোট করা, তার মানে ক্যাটাবলিজম মানে হচ্ছে বড় বড় জিনিস ভেঙে ছোট করা। তো ক্যাটাবলিজমের মাধ্যমে কি তৈরি হয় বলতো? আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ, তাই না, যে নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ যেগুলো আছে সেগুলো আমাদের রেচন পদার্থ তৈরি হয়। তার মানে রেচন পদার্থ কি ধরনের বলতো? এটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত। এটা গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই নাইট্রোজেন ঘটিত পদার্থগুলো কিভাবে নিষ্কাশিত হয়। এই যে নিষ্কাশন হওয়ার প্রসেস, এটাকে আমরা কি বলতেছি? রেচন বলতেছি। এখন যে তন্ত্রের মাধ্যমে হবে, মনে করো যেটা আমাদের যে অঙ্গগুলো এখানে কাজ করতেছে, আমরা সবসময় রাখবো যে কোষ দিয়ে কি হয় বলতো? কোষ দিয়ে হচ্ছে আমাদের কি হয়? টিস্যু হয়, টিস্যু দিয়ে আমাদের অঙ্গ হয়, আর অনেকগুলো অঙ্গ মিলে আমাদের তন্ত্র হয়, তাই না? আমরা তন্ত্রটা মনে রাখবো যে এটা হচ্ছে অনেকগুলো অঙ্গের সমষ্টি। এটার মাধ্যমে কি হচ্ছে বলতো? দেহ থেকে আমাদের নাইট্রোজেন ঘটিত যে বর্জ্যগুলো সেগুলো আমাদের অপসারিত হচ্ছে। এখন এটা আমাদের প্রধান রেচন অঙ্গ কি এটা আমাদের জানতে হবে, যে মানুষের প্রধান রেচন যে পদার্থ সেটা হচ্ছে অনেকগুলো আছে, বা রেচন অঙ্গ বললে সেটা হচ্ছে আমাদের বৃক্ক। প্রধান রেচন অঙ্গ কি বলতো? আমাদের বৃক্ক। তাহলে এটা খুবই 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 ইম্পর্টেন্ট যে আমাদের প্রধান রেচন অঙ্গ কোনটা? এটা বৃক্ক। আমাদের মনে হতে পারে যে প্রধান রেচন অঙ্গ হয়তো অন্য কিছু, বাট এখানে আমাদের মনে রাখতে হবে যে বৃক্ক হচ্ছে প্রধান রেচন অঙ্গ, ঠিক আছে? এবং আমাদের এখানে এইটুকু আমাদের পড়তে হবে প্রথম থেকে। এরপর আমরা একটু আগে যাই। এখানে একটা কথা লেখা আছে, দেখো, যে গ্রিন কালারটা হচ্ছে আমাদের ইয়েলো কালারের থেকে বেশি ইম্পর্টেন্ট, আবার ইয়েলো কালার হচ্ছে রেডের থেকে বেশি ইম্পর্টেন্ট। সবগুলোই আমাদের জানতে হবে, বুঝতে হবে, বাট যেখানে আমরা বেশি ইম্পর্টেন্স দেবো সেটা আমাদের গ্রিন কালার এখানে দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে যে এক এক রকম প্রাণীর ক্ষেত্রে এক এক রকম বর্জ্য পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে নাইট্রোজেন ঘটিত যৌগ বা রেচন পদার্থ এগুলো অনেক রকম আছে, তাই না? আমরা জানি এগুলো। আপাতত জাস্ট নামগুলো দেখো: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, প্রোটিন, এগুলো অনেক কিছু আছে, ঠিক আছে? এখন দেখো, কিছু কিছু আছে যেগুলো যেগুলো প্রাণীর ক্ষেত্রে ইউরিয়া, ইউরিয়া হচ্ছে রেচন বর্জ্য। যেমন মানুষ, মানুষ সহ কিছু স্থলজ সামুদ্রিক প্রাণী। ইউরিকোটেলিক যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড, কি বললাম? এখানে একটা ক আছে, তাই না? ইউরিয়া নাই কিন্তু এখানে ইউরিক অ্যাসিড আছে। তাহলে পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। তাহলে ইউরিক অ্যাসিডের মধ্যে ক আছে, দেখো টিকটিকের মধ্যেও ক আছে, ঠিক আছে? তার মানে পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। এভাবে মনে রাখবা: পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি। এভাবে মনে রাখা যায়। পতঙ্গকে মনে করো টিকটিকি খায়, তাই না? পতঙ্গ টিকটিকি খায়, মানে পতঙ্গকে টিকটিকি খায়। দেন এই টিকটিকিকে কে খায় বলো তো? এই টিকটিকিকে তোমার সাপ খাইতে পারে। সাপকে কে খাইতে পারে? পাখি খাইতে পারে। তাহলে এইভাবে একটা সিকোয়েন্স দিয়ে আমরা মনে রাখবো যে কে কাকে খাচ্ছে, তাহলে আমরা ইউরিকো টেলিকটা মনে রাখতে পারবো। এরপরে দেখো আমাদের পড়তে হবে যে অ্যামোনোটেলিক। এখন অ্যামোনোটেলিক জিনিসটা কি তোমাকে বলি। অ্যামোনোটেলিক হচ্ছে অ্যামোনিয়া, তার মানে রেচন বর্জ্য কি বলতো? এই অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি বলতো? রেচন পদার্থ হিসেবে যারা ত্যাগ করে তারা হচ্ছে অ্যামোনোটেলিক। তার মানে তিনটা টেলিক পাইছি। টেলিকের মধ্যে আমাদের উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে এবং কোনোভাবেই এগুলো মিস দেওয়া যাবে না। খুবই ইম্পর্টেন্ট এগুলো। অ্যান্ড যেটা বললাম প্রথম থেকে আমরা যদি আসি, ইউরিয়া তো মানুষের মতো, মানুষ স্থলজ সামুদ্রিক প্রাণী। মানুষ তো নিজে একটা স্থলজ প্রাণী, তাই না? মানুষ তো নিশ্চয়ই একটা স্থলজ প্রাণী। এবং সামুদ্রিক প্রাণী যেগুলো আছে, যেমন ধরো মাছ বা এরকম কিছু, কিন্তু ছোট মাছ যদি বলে, তো কিছু মাছ আছে এখানে, তাই না? এখানে মাছ দেওয়া আছে, বা হাইড্রা কিছু কিছু মাছ। এবার আমরা মনে রাখবো কি দিয়ে জানো? এটা আমরা হাকিম দিয়ে মনে রাখবো। কি বললাম? এটা আমরা হাকিম দিয়ে মনে রাখবো। হাকিম মানে কি? এটা হচ্ছে হাইড্রা, কেঁচো এবং কিছু মাছ। কি বললাম? হাইড্রা, কেঁচো এবং কিছু মাছ। এই মাছগুলো হচ্ছে আমাদের হাকিম, মানে হচ্ছে অ্যামনোটেলিক হচ্ছে হাকিম। তার মানে এমনি এমনি, তাই না? এমনও মানে এমনি এমনি, তাহলে এমনি এমনি হাকিম, এমনি এমনি হাকিম। আর ইউরো তো জানো, এগুলো তো আমরা উদাহরণগুলো পড়লাম, তো এইভাবে আমরা মনে রাখতে পারি। এখন এখানে অনেক ধরনের পিত্তরঞ্জক আছে। পিত্তরঞ্জকগুলো মনে রাখতে হবে। এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকার ভাঙ্গনের মাধ্যমে তৈরি হয়। কি বললাম? লোহিত রক্তকণিকার ভাঙ্গনের মাধ্যমে আমাদের কি তৈরি হয় বলতো? আমাদের পিত্তরঞ্জক যেটা আছে, আমাদের যে পিত্ত আছে না, বাইল, এই বাইলটা তৈরি হচ্ছে কিসের মাধ্যমে? আমাদের লোহিত রক্তকণিকার ভাঙ্গনের মাধ্যমে। কি তৈরি হয়? দুইটা জিনিস, একটা হচ্ছে বিলিরুবিন, প্রথমে বিলিরুবিন হয়, তারপরে হচ্ছে প্রথমে হয় বিলিভার্ডিন, ঠিক আছে? বিলিভার্ডিন হচ্ছে, তারপরে হচ্ছে বিলিরুবিন হয়, ঠিক আছে? প্রথমে কি হয় বলতো? বিলিভার্ডিন, যেটা হচ্ছে Fe2+। তাহলে আমরা কি জানি? বিলিভার্ডিন হচ্ছে তোমাদের Fe
তো প্লাস, আর বিলিরুবিন হচ্ছে হলুদ। দেখো বিলিরুবিনের মধ্যে রস্যু আছে না, রস্যু দিয়ে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের হলুদ। এটা কি আমাদের বলতো হলুদ, আর এটা হচ্ছে তোমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের সবুজ। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমি জিনিস বললাম যে একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে হলুদ। এই জিনিসটা অবশ্যই আমরা মনে রাখবো, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে এই জিনিসগুলো আসে। তুমি ক্লাস করতেছো, ক্লাসের সময় মনোযোগ দিয়ে তুমি জিনিসগুলো যেগুলো পারবা না বা বইয়ে পাচ্ছ না সেগুলো অবশ্যই এখানে বইয়ে লিখে রাখবা, তাহলে তোমাদের রিভিশনটা বা তোমাদের প্রিপারেশনটা একদম কমপ্লিট হবে। এখন দেখো আমাদের এইটুকু পড়া শেষ। এছাড়াও কিছু কিছু এক্সট্রা যেমন পদার্থ আছে যেগুলো আমাদের রেচন পদার্থ আমরা বলে থাকি। যেমন আমাদের ঘাম, এটাও একটা তোমার রেচন পদার্থ, কার্বন ডাইঅক্সাইড এটাও একটা রেচন পদার্থ, আর লবণ জাতীয় দ্রব্য এগুলো হচ্ছে রেচন পদার্থ, জাস্ট এমনি জানলাম। এরপরে দেখো আমাদের মেইন কাজ আসতেছে, সেটা হচ্ছে কি রেচন তন্ত্র সম্পর্কে জানা। এখন মানুষের রেচন তন্ত্র, এটা এর মাধ্যমে কত পার্সেন্ট নিষ্কাশিত হয় বলতো? 80%। আমাদের যে 80% আমরা বললাম রেচন পদার্থ, এই রেচন পদার্থগুলো কি কি? এই যে নাইট্রোজেন ঘটিত পদার্থ, তারপরে পিত্তরঞ্জক, ঘাম, কার্বন ডাইঅক্সাইড, লবণিত পদার্থ, এগুলোর 80% তোমার নিষ্কাশিত হয় তোমাদের রেচন তন্ত্রের মাধ্যমে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় যেটা বললাম, যে রেচনতন্ত্রের প্রধান একক বা বলতে পারি যে মেইন যে বস, সে হচ্ছে আমাদের কিডনি। সে কিডনি সবকিছু করে থাকে, রেচন পদার্থ বের করে থাকে আমাদের দেহ থেকে। কিডনি কাজটা এখানে মেইন। বাকি 20 ভাগ হচ্ছে আনুষাঙ্গিক কিছু কিছু অঙ্গ আছে যার মাধ্যমে এটা নিষ্কাশিত হয়ে থাকে। দেখো সবুজ রঙে দেওয়া আছে, অবশ্যই ইম্পর্টেন্ট। সেটা কি? আমাদের ত্বকের মাধ্যমে নিষ্কাশিত হতে পারে, ফুসফুসের মাধ্যমে নিষ্কাশিত হতে পারে, যকৃৎ, কোষ্ঠী নালী। দেখো আমি একটা তোমাকে কথা বলি, সেটা হচ্ছে ত্বকের মাধ্যমে আমাদের কি নিষ্কাশিত হয় জানো? আমাদের ঘাম নিষ্কাশিত হয়, এই দেখো এখানে ঘাম আছে। আবার ফুসফুসের মাধ্যমে কি নিষ্কাশিত হয় জানো? এর মাধ্যমে আমাদের নিষ্কাশিত হয় আমাদের কার্বন ডাইঅক্সাইড। আবার দেখো এখানে একটা মজার বিষয় কি, যকৃৎ, যকৃতের মাধ্যমে কি নিষ্কাশিত হয় জানো? এর মাধ্যমে আমাদের পিত্তরঞ্জক নিষ্কাশিত হয়। তার মানে এক একটা তোমার অঙ্গের মাধ্যমে এক এক রকম পদার্থ নিষ্কাশিত হচ্ছে। এই বিষয়গুলো আমাকে অবশ্যই জানতে হবে। দেন আমাদের রেচনতন্ত্র বা নিম্নলিখিত, দেখো রেচনতন্ত্রের মধ্যে অনেকগুলো পার্ট আছে, আর আমি একটা সত্যি কথা বলি, এই চারটে হচ্ছে মেডিকেলে আসছিল, কি বললাম? এই চারটাই খুব ইম্পর্টেন্ট। চারটাই আসলে আসলে বিষয়টা হচ্ছে লেখা ছিল যে নিচে কোনটি রেচনতন্ত্রের অন্তর্ভুক্ত নয়, বা নিচের কোনটি রেচনতন্ত্রের অন্তর্ভুক্ত। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে এটা আসছিল খুবই 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 ইম্পর্টেন্ট, যেগুলো মেডিকেলে একবার প্রশ্ন আসে সেই জায়গাগুলো আমরা বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো। কেন? কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার চান্স আরো বেশি। এখন দেখো মানুষের কি আছে বলতো? একজোড়া বৃক্ক আছে, কি বললাম? মানুষের একজোড়া বৃক্ক আছে। এই বৃক্ষর পরে কি হয় বলতো? একটা রেচন নালী। দেখো আমি তোমাকে একটা চিত্র দেখাই, এটা হচ্ছে আমাদের রেচনতন্ত্র। এখানে আমি তোমাকে যদি বলি এটা হচ্ছে আমাদের একটা বৃক্ক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই ইউরেটার, কি বললাম? এটা হচ্ছে আমাদের ইউরেটার, কি বললাম? এটা হচ্ছে ইউরেটার। এরপরে আমাদের কি বলতো? ব্লাডার বা মূত্রথলি। তারপর হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালী, একটা হচ্ছে মূত্রথলি। দেখো এখানে লেখা আছে অবশ্যই যে একটা হচ্ছে ইউরেটার বা এটা হচ্ছে আমরা কি বলছি মূত্রথলি, আর একটা হচ্ছে মূত্রনালী। তাহলে নালী আর থলিটা আমরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে রাখবো। এখানে জিনিস একটা খেয়াল করো যে এখানে কিন্তু ডান বৃক্ষটা একটু নিচে আছে, তাই না? বাম বৃক্ষটা একটু উপরে আছে। তাহলে ডতে ডান, আমার মনে রাখবো ডা ডা, কি দিয়ে মনে রাখবো বলতো? ডা ডা। তাহলে ডান বৃক্ষটা একটু নিচে থাকবে বা ডাউনে থাকবে। এটা আমরা একটু পরে পড়তেছি, দেখাচ্ছি তোমাকে। দেখো তাহলে একজোড়া বৃক্ষ, রেচন নালী বা ইউরেটার খুবই ইম্পর্টেন্ট। এবং এটাকে একটা কথা বলে জানো, ইউরেটারকে আমরা গবিনীয় বলি। কি বলি? ইউরেটারকে আমরা গবিনীয় বলি। তাহলে এটা এখানে এখানে লিখে রাখো, এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফো। ইউরেটারকে আমরা কি বলি বলতো? গবিনীয় বলি। গবিনী, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু দেখে রাখবা। এখন দেখো মূত্রথলি, যে মূত্রথলিতে অবশ্যই দেখাইলাম তোমাকে, এরপরে মূত্রনালী। তার মানে এই চারটা জিনিস মিলে আমাদের কি হয় বলতো? আমাদের রেচন তন্ত্র। কি বলছিলাম? অনেকগুলো অঙ্গ মিলে আমাদের তন্ত্র হয়। তার মানে এই জিনিসটা আমরা এখানে একটু ক্লিয়ার হলাম। এরপরে দেখো আমাদের বৃক্ক, তাই না? এই হচ্ছে আমাদের মেইন, যাকে নিয়ে আমরা পড়বো। বাট এখানে আপাতত জাস্ট একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া আছে। এখন আমাদের জানতে হবে যে এটা কোন লেভেল থেকে কোন লেভেলে থাকে। এটা হচ্ছে আমাদের T12 থেকে L3। কি বললাম? T12 থেকে L3, তার মানে দ্বাদশ থোরাসিক কশেরুকা। তোমরা যারা বোন চ্যাপ্টারটা পড়ছো বা তোমাদের যে অস্থি চ্যাপ্টারটা, তোমরা সেখানে জানো যে আমাদের থোরাসিক কশেরুকা কতটা বলতো? 12টা। এবং লাম্বার কশেরুকা হচ্ছে তোমার 5টা। এর মধ্যে দ্বাদশ থোরাসিক কশেরুকা, দেখো এখানে লেখা আছে দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে এবং তৃতীয় লাম্বার কশেরুকা পর্যন্ত এই লেভেলটাতে কি থাকে বলতো? আমাদের বৃক্কটা থাকে। তার মানে বৃক্ক যেখানে থাকে সেই লেভেলটা আমরা জানলাম T12 থেকে L3। অ্যান্ড এরপরে তুমি একটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে কি বাম বৃক্কটা ডান বৃক্কের তুলনায় সামান্য উপরে অবস্থিত। তার মানে এটা কি দিয়ে মনে রাখবো বললাম? ডা ডা। কি বললাম? ডা ডা। তার মানে ডান বৃক্কটা একটু ডাউনে থাকবে। কি বললাম? একটু ডাউনে থাকবে। তাহলে এই ডাউনে কেন থাকবে? কারণ আমাদের ডানে কি আছে বলতো? লিভার আছে। এই যে এখানে একটা বিশাল লিভার থাকে না, এই লিভারটাকে জায়গা দেওয়ার জন্য এই ডান বৃক্ষটা একটু ডাউনে থাকে, তাই না? ডান বৃক্ষটা একটু ডাউনে থাকে, লেফটটা একটু উপরে থাকে। কারণ এই বৃক্ষটা দেখতে কিসের মতো বলতো? সিম বিচির মতো। কি বললাম? সিম বিচির মতো। কি বললাম? সিম বিচির মতো, খুব ইম্পর্টেন্ট। এর হচ্ছে পার্শ্বদেশ। দেখো এই পার্শ্বদেশটা উত্তল না বলতো? এই যে এই পার্টটা, এই পাশটা উত্তল না? আর এই পার্টটা দেখো অবতল। এই পার্টটা অবতল, এই পার্টটা হচ্ছে উত্তল। এই পার্টটা এই যেখানে দেখাচ্ছি এটা হচ্ছে উত্তল, এটা দেখাচ্ছি এটা হচ্ছে অবতল। এখন অবতল অংশের ভাঁজকে কি বললাম? হাইলাম বলে। কি বললাম? অবতল অংশের ভাঁজকে আমরা হাইলাম বললাম। এটা হচ্ছে সামনে লেখা আছে, আমি একটু বলে দিলাম। এখন দেখো এটা আমরা পড়া শেষ, এই পর্যন্ত আমরা পড়ছি। এরপরে ইউরেটার বা রেচন নালী যেটা, ঠিক আছে? রেচন আমরা কিন্তু মূত্রথলি বলি নাই, মূত্র
নালী যেটা আছে পরে দেখো এখানে, এটা কিন্তু নালী, ঠিক আছে, নালী ইউরেথ্রা যেটা, আর এটা হচ্ছে তোমাদের কি রেচন নালী, ঠিক আছে। একটু নামগুলো একটু খেয়াল রাখবো অবশ্যই। আর এটাকে কি বলে, গোবিনী বলে, এবং খুবই ইম্পর্টেন্ট 25 সেন্টিমিটার, এটা একটু মনে রাখিও। আমি সব জায়গায় বলি না যে মেডিকেলের জন্য তোমাকে সবকিছু মুখস্থ করতে হবে সংখ্যা টংখ্যা, বাট তোমাকে এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে যে আমাদের 25 সেন্টিমিটার এই জায়গাটা অনেক জায়গায় প্রশ্ন দেয়, এবং অনেক কোচিং এ দেখবা রেটিনা সহ মেডিকেল যত কোচিং আছে সব কোচিং এ এই মানটা দেওয়ার চেষ্টা করে এবং এটা দেয়। আমি এটা সব জায়গায় পরীক্ষা দিয়ে দেখতে পারছি। তো আমি বলবো যে এটা তুমি একটু খেয়াল রাখো। এখন আমি যদি আসি মূত্রথলি, মূত্রথলি কি থাকবে, অবশ্যই এখানে মূত্র জমা থাকবে। এটা কি বলতো, একটা পাতলা প্রাচীর এবং ডেট্রুসার মাসেল আছে, খুবই ইম্পর্টেন্ট। এই মাসেলটার নাম কোনোভাবেই ভোলা যাবে না, সেটা হচ্ছে ডেট্রুসার মাসেল, একটা অনৈচ্ছিক পেশি। তার মানে এই মাসেলটা যখন কন্ট্রাক্ট করবে বা তখন সংকুচিত হবে, তখন আমাদের কি হবে, ইউরিনটা বের হয়ে তোমার মিচুরেশন হবে বা তোমার বলতে পারি প্রস্রাব হবে। এখন দেখো এটা কি একটা ত্রিকোণাকার থলি, কি বললাম এটা হচ্ছে ত্রিকোণাকার থলি। অনেক সময় ত্রিকোণাকার তোমার নাও মনে থাকতে পারে, এই জন্য এই জায়গায় ত্রিভুজ আঁকে দাও। এই যে ত্রিভুজ একটা আঁকলাম, এটা হচ্ছে একটা ত্রিকোণাকার, তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে দাগ দিয়েছে অবশ্যই, মানে এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো মূত্রথলিতে কত পরিমাণ মূত্র থাকতে পারে, এটা হচ্ছে 700 থেকে 750 মিলিলিটার মূত্র থাকতে পারে। কিন্তু আমাদের 280 থেকে 320 মিলিলিটার মূত্র যদি থাকে বা যদি তোমার জমা হয়, তাহলে কি হয়, ইচ্ছা জাগে, আমাদের মূত্র থেকে ইচ্ছা জাগে। প্রশ্ন আসবে যদি ইচ্ছা জাগে কত হলে, 280 থেকে 320 হলে আমাদের ইচ্ছা জাগে। কিন্তু যদি বলি যে না ভাইয়া কতটুকু ধারণ ক্ষমতা, 700 থেকে 750 মিলিলিটার ধারণ করতে পারে, তার মানে তার মনে করো তোমার ইচ্ছা জাগলো আজকে মূত্রত্যাগ করার, সেখানে তুমি জানলা কি যে তোমার 280 থেকে 320 মূত্র আছে, এত মিলিলিটার মূত্র আছে। এখন এর চেয়েও বেশি ধারণ করতে পারে, তার মানে আমাদের একটা সেফটি মেকানিজম আছে, তার মানে এর চেয়ে বেশি হলেও আমাদের নিতে পারবে, এটা আমাদের একটা সেফটি মেকানিজম, তাই না? দেখো এরপরে কি আছে আমাদের মূত্রনালী বা ইউরেথ্রা। এখন মূত্রনালী বা ইউরেথ্রার মধ্যে পুরুষদেরটা একটু লম্বা হবে অবশ্যই, এবং নারীদের থেকে একটু শর্ট হবে। পুরুষদের কত বলতো, 18 থেকে 22, কি বললাম 18 থেকে 22 সেন্টিমিটার, এটা কিন্তু মিটার না, বুঝছো, এটা মিটার দিলে কিন্তু পুরোপুরি ভুল। তোমাদের এখানে অনেকে এটাকে মিটার দিয়ে দেখো বা সেন্টিমিটার, সেন্টি কথাটা লেখো না, বা তোমরা যদি অপশন তোমার যখন দেওয়া হয় পরীক্ষার মধ্যে তোমরা জিনিসটা খেয়াল রাখো না। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সেন্টিমিটার, তারপরে 3.5 থেকে 4 এটা সেন্টিমিটার। তো আমরা এককগুলো অবশ্যই খেয়াল রাখবো। তুমি এটুকু বললাম না আমাকে, আমি তোমাকে কি বললাম যে 25 সেন্টিমিটার কি কিসের বলতো, এটা ইউরেটার অথবা গভিনী। ইউরেটার কোনটা কোনটা ভাইয়া, এই দেখো এখান থেকে এসে এই যে এখানে লাগলো, এটা হচ্ছে তোমাদের ইউরেটার, ঠিক আছে। এরপরে দেখো বৃক্ষের গঠন ও কাজ, তাই না, বৃক্ষের গঠন ও কাজের একক কোনটাকে বলি তোমাকে, এটার এককটা হচ্ছে তোমার নেফ্রন। কিন্তু বৃক্ষ ওভারঅল অনেকগুলো জিনিস নিয়ে গঠিত, যেমন এখানে কিন্তু রেনাল পিরামিড আছে, আবার এখানে তোমার অনেক কর্টেক্স আছে, মেডুলা আছে। তো আমরা আপাতত শুরু করি, আমাদের কি কি জিনিস এখানে পড়তে হবে। ফার্স্ট অফ অল যদি যেটা বলি সেটা হচ্ছে, এটা বৃক্ষ কি বলতো, একটা নিরেট, না নিরেট, তার মানে এটা হচ্ছে একদম নিরেট, এর মধ্যে ফাঁপা নাই কিন্তু, ফাঁপা না কিন্তু, এটা নিরেট, ঠিক আছে, এটা জানলাম, এটা খুব ইম্পর্টেন্ট কথা না, বাট যেটা বলবো সেটা এখন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা সিম বিচির মতো, কি বললাম, সিম বিচির মতো, প্লাস হচ্ছে এটা বাংলা 5 অক্ষরের মতো, কি বললাম, এটা হচ্ছে বাংলা 5 অক্ষরের মতো, 5 সংখ্যার মতো। এবং এটা কি বলতো, কালচে লাল, কালচে লাল, ঠিক আছে। কিভাবে মনে রাখবো ভাইয়া, এটা হচ্ছে মনে রাখবা কালচে লতে লাল, কি বললাম, কালচে লতে লাল, শেষ, এভাবে আমরা মনে রাখবো। এরপরে বৃক্ষের দৈর্ঘ্য, বৃক্ষের দৈর্ঘ্য খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের 10 থেকে 12, মানে একবার দতে দৈর্ঘ্য দতে 10, কি বললাম, দতে দৈর্ঘ্য দতে 10, পথে প্রস্থ পথে 5, স্থূলত্তর ততে 3, তাহলে দৈর্ঘ্য 10, প্রস্থ 5, স্থূলত্ব 3। এখন তো পুরুষের মধ্যে এটা কত বলতো, 150 থেকে 170 গ্রাম, আর নারীদের কত, 130 থেকে 150 গ্রাম। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা একটু মনে রাখা, তোমাকে ট্রিক বলি। তুমি নারীদের ক্ষেত্রে কত বললাম, এটা 150 ধরো, তাহলে নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 150 থেকে 170, আর নারীদের ক্ষেত্রে হচ্ছে 130 থেকে 150। তার মানে নারী হচ্ছে এইটুকু অংশ আর পুরুষ হচ্ছে এইটুকু অংশ, তার মানে 150কে মিডলে ধরে 20 মাইনাস করলাম, 20 যোগ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিম্পল ট্রিক, বুঝতে পারছো, তোমাকে জাস্ট বুঝতে হবে যে কোন জায়গাগুলো তোমাকে একটু ট্রিক দিয়ে পড়লে জিনিসটা সহজ হয়। এখন বৃক্ষের বাইরের দিকে আমি উত্তল বলছি, আর ভিতরের দিকে অবতল, আর অবতল অংশের ভাঁজকে আমরা হাইলাম বলি, কি বললাম, হাইলাম বলি। হাইলাম জিনিসটা কি ভাইয়া, হাইলাম জিনিসটা কিছু এক্সট্রা কোনো পার্ট না ভাইয়া, তোমাদের এমসিকিউ আসবে ভাইয়া অবতল অংশের ভাঁজকে কি বলে, হাইলাম বলে। তো তোমাকে কি হবে, জিনিসগুলো মুখস্থ করে ফেলতে হবে, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গায় নিতে হবে, এভাবে তোমাকে পড়তে হবে ট্রিক দিয়ে। এখন হাইলামের মধ্যে দিয়ে কি কি প্রবেশ করে, কি কি বের হয়, মনে রাখবা হাইলাম কি একটা গেটওয়ে, হাইলাম কি বললাম, একটা দরজা। তাহলে হাইলাম এখানে কি বললাম যে আমি, হাইলাম হচ্ছে দরজা, হাইলাম হচ্ছে একটা দরজা, ঠিক আছে। হাইলাম কি বলতো, এখানে একটা মনে করো দরজা, হাইলাম কি বলতো, একটা দরজা। এই দরজার মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে এই দরজার মধ্যে আমাদের একটা কিছু কিছু জিনিস ঢুকে, কিছু জিনিস বের হয়। মনে করো এটা হাইলাম না, হাইলামের মধ্যে দুইটা জিনিস ঢুকে, 1 2, মনে করো এখানে একটা জিনিস ঢুকলো, একটা জিনিস বের, এবং দুইটা জিনিস বের হয়ে আসে। তাহলে এই যে 1 2 3 4, এই চারটা জিনিসের নাম আমাদের জানতে হবে। এই চারটা জিনিসের নাম আমাদের কি বলতো জানতে হবে। এখন এই চারটা জিনিসের মধ্যে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কি কি জিনিস ঢুকে। এখন দেখো ঢুকার ক্ষেত্রে এখানে একটা দেখতে পাচ্ছ না, লাল আর নীল, তার মানে রেনাল আর্টারি এখানে ঢুকে, আর রেনাল ভেইন, কি বললাম, রেনাল আর্টারি অথবা রেনাল ধমনী ঢুকে, এবং রেনাল শিরা বের হয়ে আসে। তার মানে একটা বের হয়, একটা ঢুকা আমরা দেখলাম। এবং আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে স্নায়ু আর একটা হচ্ছে কি ইউরেটার। তো ইউরেটার আমরা মনে রাখবো যে ইউরেটার বের হয়ে আসে, কি বললাম, ইউরেটার বের হয়ে আসে, এখানে লিখে রাখো। তোমরা ওখানে অবশ্যই লিখে রাখবা যে বের হয়ে আসে, বা তুমি বললাম যে বের হয়ে আসে, একটা পড়লেই হয়ে যায়, আরেকটা তুমি এমনি পারবা, বের হয়ে যায় বা বের হয়ে আসে।
বের হয়ে যায় হচ্ছে তোমার ইউরেটার, কি বললাম, ইউরেটার বের হয়ে আসে। আরেকটা কি বের হয় বলতো, একটা হচ্ছে তোমার ইউরেটার, আরেকটা হচ্ছে তোমার কি বলতো, তোমার হচ্ছে রেনাল ভেইন, তাই না, রেনাল ভেইন কি বললাম, রেনাল ভেইন, অথবা এটা কি বলতে পারি আমরা, শিরা বলতে পারি, তাই না। তাহলে বের হয়ে যায় কি কি জিনিস, সেই জিনিসগুলো আমরা দেখলাম যে বের হয়ে যায় তোমার ইউরেটার আর রেনাল ভেইন অথবা রেনাল শিরা, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ তে মানে অহরহ দেয়। এগুলো আমাদের মেডিকেল এডমিশনে এমসিকিউ তুমি দেখবা যখন কোচিং করবা সেখানে পাবা। তো এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা দেখলাম। এই দেখুন লেখা গেছে এখানে যে হাইলামে ইউরেটার আর রেনাল শিরা বহির্গত হয় আর রেনাল ধমনী আর স্নায়ু বৃক্কে প্রবেশ করে, তো খুব ইম্পর্টেন্ট। বৃক্কে প্রবেশকারী রেনাল শিরা, এটা সবচেয়ে বড় শিরা, তার মানে সবচেয়ে বড় শিরা কোনটা, রেনাল শিরা। এর প্রশ্ন আসবে অবশ্যই, সেটা এমসিকিউ তোমরা জানো। এখন এখানে দেখো রেনাল, এখন এই কিডনিতে অবশ্যই একটা আবরণ আছে, তাই না, এখানে একটা আবরণ আছে, এই আবরণটার নাম কি বলতো, এটা হচ্ছে ক্যাপসুল, কি বলতো এটা ক্যাপসুল, কি বলতো এটা ক্যাপসুল। এই বৃক্কের অগ্রপ্রান্তে মানে কি একদম একদম উপরে এই জায়গাটাতে অগ্রপ্রান্ত, তাই না, এখানে একটা তোমার ত্রিকোণ আকারে একটা গ্ল্যান্ড থাকে, এই ত্রিকোণ আকার গ্ল্যান্ড কি বলে জানো, এটা হচ্ছে আমাদের রেনাল, তাই না, এটা হচ্ছে অ্যাড্রেনাল, উপরে আছে তার অ্যাড্রেনাল, অ্যাড মানে উপরে, রেনাল মানে কি কিডনি, অ্যাড্রেনাল একটা গ্রন্থি আছে যেটা টুপির মতো, কি বললাম, এটা টুপির মতো, খুব ইম্পর্টেন্ট, এটা দাগায় রাখো, কোনটা সিমমিচির মতো কোনটা টুপির মতো, এটা আমাদের জানতে হবে। এটা কি করে, একটা আবরণে আচ্ছাদন করে রাখে। তাহলে বাইরে অবস্থিত কি বলতো, কর্টেক্স আছে একটা বাইরে, দেখো তোমাকে দেখাচ্ছি, এই যে পুরো অংশটা, এই যে বাইরে থেকে এই যে আমি একটা মার্ক করতেছি না, এই যে এই জায়গাটা, তার মানে এই জায়গাটা আমাদের কি বলতো, এই জায়গাটা হচ্ছে আমাদের কর্টেক্স, এই জায়গাটা আমাদের কি বলতো কর্টেক্স, এই জায়গাটা আমাদের কি বলতো কর্টেক্স, এই জায়গাটা আমাদের কি বলতো কর্টেক্স। আর এই যে ভিতরে এখন আমি যেটা দেখাবো, এই যে ভিতরে জায়গাটা, এটা হচ্ছে আমাদের মেরুলা, এই জায়গাটা আমাদের কি বলতো মেরুলা, তার মানে কর্টেক্স বুঝলাম, মেরুলা বুঝলাম। মানে বা কর্টেক্স হচ্ছে বাইরে, তাই না, কত একটা খারাপ জিনিস, আর মতে হচ্ছে ভিতরে, মতে হচ্ছে মাঝে, মতে হচ্ছে মাঝে, দেখো মধ্যখানে লেখা আছে, মতে মাঝে মাঝে অথবা মধ্যখানে, এটা হচ্ছে মেরুলা। আর কর্টেক্স হচ্ছে বাইরে, দেখো জিনিসটা যেটা বাইরে থেকে, তার মানে সেটা খারাপ, তার মানে সেটা গাঢ়, একদম কালো টাইপের হবে, তাই না। তাহলে দেখো লেখা আছে যে গাঢ় অঞ্চলটা হচ্ছে কর্টেক্স, আর ভিতরে হচ্ছে মেরুলা ল আছে, লালে ল আছে, বললাম না কালচে লাল, তাহলে কালচে লতে লাল, আবার এখানে মেরুলা লতে লাল, তাহলে এইভাবে আমরা মনে রাখবো। তাহলে অবশ্যই যারা চালাক আছে তারা অবশ্যই অলরেডি বইয়ের মধ্যে লয়ের নিচে একটা দাগ দিছে, আর এখানে লয়ের নিচে একটা দাগ দিছে, তারা যারা চালাক তারা এইভাবেই পড়াশোনা করে। আর আমি যখন পড়াশোনা করছি ভাইরা যেটা বলছে, আমি কিন্তু তখন তাৎক্ষণিকভাবে তখনই আমি দাগা নিছি। আর ক্লাসের বাইরে পরে গিয়ে আমি বই দেখাবো, এইভাবে আসলে হয় না, আমাদের ক্লাসের মধ্যেই বইটা দাগায় ফেলতে হবে। এরপর দেখো ভিতরে আছে কি সাদাটে, পেলভিসের সাদা হচ্ছে সাদাটে, মানে পেলভিসের দিয়ে আমরা কি মনে রাখবো, সাদাটে পেলভিস, মেরুলা লতে লাল আর গাঢ় কর্টেক্স গেল। এই না, আমাদের এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা মনে রাখতে হবে যে মেরুলায় কয়টা রেনাল পিরামিড আছে। এখন রেনাল পিরামিড কোনগুলো, আমাদের যে এইখানে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় রেনাল পিরামিড, দেখো পিরামিডের মতো না, তাহলে এগুলো কি বলতো রেনাল পিরামিড। রেনাল পিরামিড কয়টা থেকে বলতো, এখানে অবশ্য কম দেখানো আছে, এখানে মনে করো 1 2 3 4 5 6 7টা দেখানো আছে, বাট এখানে কয়টা থেকে জানো, 8 থেকে 18টা, কি বললাম, 8-এর নিচে একটা দাগ দাও, 18-এর নিচে একটা দাগ দাও, তার মানে 8 থেকে 8, তার মানে 8 থেকে 18 শেষ। রেনাল পিরামিড মনে রাখবা যে পিরামিড, কিভাবে মনে রাখবো বলতো, পিরামিড, পিরামিডের দ না বাদ দিয়ে ট লেখো, তাহলে 8 থেকে 18, এইভাবে মনে রাখবা যে 8 থেকে 18, 8 থেকে 18। আমার একটু বানান ভুল হবে, কারণ এখানে কি আমরা বানান ভুল করে ইচ্ছে করে লিখছি, যাতে আমরা এখানে মনে রাখতে পারি যে রেনাল পিরামিডের ট 8 থেকে 18, এটা আমরা অবশ্যই মনে রাখবো, ঠিক আছে। এটুকুই। এখন দেখো রেনাল পিরামিড যেটা বললাম, এগুলো তো অবশ্যই এগুলো ত্রিকোণাকার, তাই না, এগুলো হচ্ছে তোমার কি বলে ট্রাইঙ্গেল একটা, তাই না, ট্রাইঙ্গেল। এখন এই ট্রাইঙ্গেল একটা চূড়া আছে, কি বললাম, এই পিরামিড একটা চূড়া আছে না, দেখো তো এখানে একটা চূড়া আছে, এই যে চূড়া আছে, চূড়া আছে, চূড়া আছে, চূড়া, এই চূড়াকে আমরা কি বলতেছি, রেনাল প্যাপিলা, কি বললাম, রেনাল প্যাপিলা। তাহলে এরকম রেনাল প্যাপিলা করা থাকবে 10 থেকে 25টা চূড়া বা রেনাল প্যাপিলা থাকবে। রেনাল প্যাপিলা অবশ্যই এখানে মনে রাখতে হবে, এটা এই জায়গাটা একটু কম ইম্পর্টেন্ট নাম্বার সংখ্যাটা, বাট এখানে জানতে হবে যে কর্টেক্সের যেখানে আমাদের মানে রেনাল পিরামিডের যেই কি বলতো আমাদের চূড়া আছে, তাই না, যে অ্যাপেক্স, যেটা অ্যাপেক্স, তাই না, কি বললাম অ্যাপেক্স, মনে রাখবে অ্যাপেক্স, এটা কি বলতো, এটা প্যাপিলা বলা হচ্ছে, প্যাপিলা বলা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো আমাদের জানতে হবে যে এগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স এবং মেজর ক্যালিক্স। তোমাকে বলি দেখো, এখানে অনেকগুলো আছে না, এভাবে অনেকগুলো মাইনর ক্যালিক্স থাকে। মনে করো এখানে অনেকগুলো পিরামিড না, এখানে অনেকগুলো মাইনর, যে মনে করো একটা মাইনর, এখানে আরেকটা মাইনর, এভাবে যুক্ত হয়ে একটা বড় মেজর ক্যালিক্স গঠন করলো। এভাবে অনেকগুলো মাইনর, এই যে দেখো অনেকগুলো মাইনর মিলিত হয়ে এখানে আরেকটা যুক্ত হলো। তার মানে এইভাবে দেখো এগুলো কি বলতো, এগুলো হচ্ছে তোমাদের মাইনর ক্যালিক্স, এই যে মাইনর ক্যালিক্স, এটা মাইনর ক্যালিক্স, একটা মাইনর ক্যালিক্স। এগুলোর মাধ্যমে কি হলো বলতো, একটা বড় ক্যালিক্স তৈরি হলো। এই জায়গাটা কোথায় ভাইয়া, এই জায়গাটা দেখো কিডনির মধ্যে, এখানেই দেখবা যেখানে অনেকগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স একসাথে যুক্ত হয়ে একটা মেজর ক্যালিক্স গঠন করতেছে। মেজর ক্যালিক্স থেকে কি হয় বলতো, এই যে পেলভিস হয়, পেলভিস এই জায়গাটা তোমার বলা হচ্ছে পেলভিস, তাই না, এই জায়গাটা হচ্ছে পেলভিস। এই পেলভিস থেকে কি বলতো, এরপরে হচ্ছে ইউরেটার, ইউরেটার হয়ে তোমার তোমার মূত্রথলি, মূত্রথলি থেকে তোমার ইউরেথ্রা। তার মানে আমাদের এখানে মেইন যেটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে মাইনর ক্যালিক্স কয়টা, আমাদের 8 থেকে 14টা মাইনর ক্যালিক্স, আর মেজর ক্যালিক্স হচ্ছে তোমাদের 2 থেকে 3টা। তার মানে মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্সে যায়। এখন দেখো তোমাকে এখানে এখানে দেওয়া নেই, আমি তোমাকে এই জায়গায় একটু এসে দেখাই যে কি বলা হচ্ছে।
মানে এই জায়গাটা একটু কম বেশি করা হয়েছে, আমাদের জিনিসগুলো যেগুলো পরে জানা উচিত মানে আগে জানা উচিত সেগুলো পরে দেওয়া আছে। যেমন দেখো এখানে বলি যে এই দেখো বৃক্কনালিকা এখানে দেওয়া আছে যে সংগ্রাহী নালিকা পেলভিস, এই দেখো এখানে লেখা আছে পেলভিস, এর আগে কি ছিল যেন মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স, তারপরে ইউরেটার মূত্রথলি মূত্রনালী হয়ে বের হয়ে যাবে, এটা আমরা পরে অবশ্যই পড়াচ্ছি। বাট আমি তোমাকে কি বললাম, প্রথমে তোমার কি আসে প্যাপিলা আসে, এটা তুমি লিখে রাখো অবশ্যই, এখানে একটা দেওয়া নাই বাট এটা দেওয়া উচিত ছিল, এটা সব জায়গায় ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে কি আসে তোমার বলো তো, তোমার প্রথমে আসে হচ্ছে প্যাপিলা, প্যাপিলা তারপরে হচ্ছে তোমার মাইনর ক্যালিক্স, তারপরে তোমার আসে মেজর ক্যালিক্স। তাহলে মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা আমরা অবশ্যই জানবো। এন্ড এখান থেকে আমরা কি জানলাম, প্যাপিলা, প্যাপিলা কোথেকে আসছে, অবশ্যই রেনাল পিরামিড থেকে আসছে। আমরা পরে অবশ্য আরো ঢুকবো, ঢুকে ঢুকে আমরা জিনিসগুলো বুঝতে পারবো, জানবো। এখন দেখো বৃক্কের কাজ, মনে রাখবা বৃক্কের কাজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিকির জন্য। এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমি সিকির জন্য বাদ দিচ্ছি, সেটা হচ্ছে যে এই চিত্রটা আঁকতে হবে তোমাদেরকে, এটা সিকির জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই চিত্রটা অবশ্যই সিকির জন্য প্র্যাকটিস করবো। আর আমাদের প্রশ্ন আসবে যে বৃক্কের অন্তর্গঠন ব্যাখ্যা করো, কি বললাম, বৃক্কের অন্তর্গঠন ব্যাখ্যা করো, ব্যাখ্যা করার সাথে সাথে তোমাকে বুঝতে হবে যে ভাই এখানে চিত্র চাইছে, চিত্র না দিলে কিন্তু অবশ্যই ভুল। এন্ড লাস্টে অবশ্যই তোমার লেখার পরে এখানে চিত্র দিয়ে দিবা ভাইয়া, লাস্টে তুমি যদি চিত্র না দাও, এভাবে যদি তুমি লাস্টে চিত্র লিখে এখানে বৃক্ক না লেখো, বৃক্কের অন্তর্গঠন না লেখো, তাহলে ভাইয়া অবশ্যই তোমার এটা কাটা দেবে। তিনের মধ্যে তোমাকে কোনো কথা নাই, একে এবং এক তো দিচ্ছে, এটাই অনেক, তোমাকে কাটতেও পারে তুমি যদি চিত্র না লেখো। তাহলে চিত্রে তুমি আর পাবা তখনই যখন নিচে তুমি চিত্র কথাটা লিখবা, এটা অবশ্যই লিখতে হবে তোমাকে। এখন দেখো তোমাদের বৃক্কের কাজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সিকিউতে এটা আসে। বৃক্কের কাজের মধ্যে আমরা মনে রাখবো, দেখো পরিশোধন, অবশ্যই রক্তের পরিশোধন করতেছে, দেহের পানি সাম্য, তার মানে কি দেহের মধ্যে ইউরিন বের করে দিচ্ছে, এটা কি হলো পানি সাম্য রক্ষা করতেছে। অসমো রেগুলেশন, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, অসমো রেগুলেশন কি করে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মেডিকেলও আসতে পারে। অন্যান্য পদার্থের অপসারণ, অবশ্যই অপসারণ করে। অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখে অবশ্যই। পিএইচ, এক কথা ভাই পিএইচ, তাই না, পিএইচ, অসমো রেগুলেশন, পিএইচ অপসারণ, অবশ্যই বজ্র পদার্থ অপসারণ করতেছে। লবণের সাম্যতা, দেখো আমি তোমাকে কিন্তু পড়াবো একটু পরে যে সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে কিছুটা তোমার শোষণ করে আবার বের করে দেয়, তার মানে লবণের সাম্যতা। অবিশ্রবণ, এগুলো অনেক কিছু লেখা আছে। রক্তচাপ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দাগায় রাখো একটু। আরেকটা জিনিস এখানে দেখানো আছে, সেটা হচ্ছে বৃক্কে এরিথ্রোপয়েটিন, খুবই ইম্পর্টেন্ট। মনে করো তোমার হাইপোক্সিয়া হয়েছে বা তোমার অক্সিজেন লেভেল কমে গেছে, তখন কি হবে, তোমার আরবিসি বাড়াইতে হবে। আমি কিন্তু পড়াইছি তোমাদের অন্য চ্যাপ্টার হলে পড়াইছি যে আরবিসি কিন্তু অক্সিজেন পরিবহনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন যদি তোমার অক্সিজেন কমে যায় তাহলে আরবিসি পরিমাণ বাড়াইতে হবে। এখন কে বাড়াবে সেটা, সেটা হচ্ছে বৃক্ক দেখবে যে ভাই অক্সিজেন কমে গেছে, তখন সে কি রিলিজ করবে, সে হচ্ছে এরিথ্রোপয়েটিন, ইপি দিয়ে আমরা লিখি, এরিথ্রোপয়েটিন রিলিজ করবে। এবং এটা কি করবে তোমার, এই দেখো এখানে লেখাই আছে যে এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইট উৎপাদনের উদ্দীপনা যোগায়, খুবই ইম্পর্টেন্ট, জায়গা রাখো, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি যেগুলো বলছি সেগুলো থেকে এমসি আসার চান্স খুবই বেশি। বৃক্ক কি করে, আমাদের পরিশোধন করে, অসমো রেগুলেশন করে, অপসারণ তো অবশ্যই করে, পিএইচ দেখো খুবই ইম্পর্টেন্ট, পিএইচ নিয়ন্ত্রণ করে। লবণের সাম্যতাটাও জায়গা রাখো, লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করে থাকে। আর রক্তচাপ খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো এরিথ্রোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাঞ্জিওটেনসিন, এগুলো তো অবশ্যই এটা জানতে হবে। এগুলো হচ্ছে তৈরি হয় এইসব হরমোন, তার মানে দেখো এটা কিন্তু একই সাথে হরমোনের মতো, মানে হরমোন উৎপাদন করতেছে, তাই না। আবার কি করতেছে, অনেকগুলো এনজাইম, একটা এনজাইম খালি খুব ইম্পর্টেন্ট মনে রাখবা, সেটা হচ্ছে রেনিন। রেনিন খুব ইম্পর্টেন্ট, তাহলে এই রেনিনটা কে নিঃসরণ করে বলো তো, আমাদের কিডনি নিঃসরণ করে। তার মানে এরিথ্রোপয়েটিন এটা খুব ইম্পর্টেন্ট, দাগায় রাখো। রেনিন দাগায় রাখো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এর বাইরেও যেগুলো নাম আছে সেগুলো অবশ্যই পড়বা, তোমার যদি মনে থাকে তাহলে অবশ্যই ভালো, বাট আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো অবশ্যই, এগুলোকে কোনোভাবেই মিস দেওয়া যাবে না। গ্লুকোনিওজেনেসিস, দেখো আমি কিন্তু পড়ে আসছি, আমরা যে খাদ্য চ্যাপ্টারে পড়ছি যে আমাদের লিভার কি করে, গ্লুকোনিওজেনেসিস করে। বাট কিডনিও কিছু পরিমাণ, দেখো 20%, প্রায় 20% গ্লুকোজ সরবরাহ করতে পারে। তার মানে 80% কে করতেছে, তোমাদের লিভার করতেছে, তাই না। এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। আর ঠিক বলতো মজবুত হাড় ও দাঁত, এখন কেন হয় বলো জানো, আমাদের যে ভিটামিন ডি, ভিটামিন ডি কিন্তু সক্রিয় থাকে না। আমাদের যে স্কিন আছে না, স্কিনের মধ্যে কি আছে জানো, আমাদের কোলেস্টেরল আছে। এই কোলেস্টেরলটা আমাদের কি হয় বলতো, ভিটামিন ডি তৈরি করে। বাট ভিটামিন ডি কে সক্রিয় করে কে জানো, সক্রিয় করে হচ্ছে আমাদের কিডনি। এই জন্য অনেকে কিডনির সমস্যা হলে হাড়ের সমস্যা হয়, কি বললাম, কিডনির সমস্যা হলে আমাদের অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে। কিডনির সমস্যা হলে কি হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, এটা সিম্পল একটা জাস্ট কোরিলেশন। এখন দেখো বিষয়টা হচ্ছে তোমাদের এই ভিটামিন ডি করে জানো, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে ভিটামিন ডির একটা কাজ কি বললাম, ভিটামিন ডির একটা কাজ হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা। এবং এই ভিটামিন ডি কে ক্যালসি ট্রায়ল বলে, কি বললাম, এটাকে আমাদের ক্যালসি ট্রায়ল বলে, কি বললাম, ক্যালসি ট্রায়ল বলে, খুবই ইম্পর্টেন্ট। তার মানে ভিটামিন ডি কে কি বলে বলতো, ক্যালসি ট্রায়ল বলে, তার মানে সে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই জিনিসগুলো যে বললাম এগুলো হচ্ছে একদম খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো চোখ কান মুখ বন্ধ করে জাস্ট মুখস্থ করে ফেলবা। কি বললাম, এই জিনিসগুলো যেগুলো বললাম চোখ কান মুখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো হচ্ছে খুবই হাই এল, খুবই 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 হাই ইল, খুবই 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 হাই এল একগুলো নলেজ যেগুলো আমি দিলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কোনোভাবে মিস দিবা না। গেল, তো আমার কাজের ক্ষেত্রে কি আসবে, সিকিউ আসলে আমরা এভাবে লিখে দিব, অবশ্যই পয়েন্ট করে লিখবো। বায়োলজিতে মনে রাখবা আমাদের পয়েন্ট করে লিখতে হবে অবশ্যই, 1 2 3 4 পয়েন্টের মধ্যে মনে রাখবা। আমাদের কিন্তু খুব এত বেশি বাড়া লেখার দরকার নেই ভাইয়া, যে পানি সামনে রক্ষা করে দরকার নেই ভাইয়া, কাটা দাও, এটা হচ্ছে অসমো রেগুলেশন লিখে দিবা, কোনো কথা নাই।
অপসারণ করে, কি বর্জ্য পদার্থ অপসারণ করে, পিএইচ নিয়ন্ত্রণ। এভাবে শর্ট করে লিখবা। আমাদের সিকিউতে এত সময় নাই, সিকিউতে আমাদের বায়োলজির চিত্র রাখতে অনেক সময় লাগে, তো আমরা ট্রাই করবো শর্ট করে যেভাবে লেখা যায়। তো গেল, এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন দেখো বৃক্ষের সূক্ষ্ম গঠন। বৃক্ষের সূক্ষ্ম গঠনের মধ্যে মনে রাখতে হবে যে বৃক্ষের একক হচ্ছে নেফ্রন, খুব ইম্পর্টেন্ট। নেফ্রন কয়টা থাকে জানতে হবে, 10 থেকে 12 লক্ষ, খুবই ইম্পর্টেন্ট। আর মনে রাখবা প্রতিটা নেফ্রন 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, সেন্টিমিটার, দেখো সবই কিন্তু সেন্টিমিটার, আমি কোনো মিটার বলি নাই, কোনো আমি মিলিমিটারও বলি নাই। আমরা একটা কথা বললাম না যে ওই যে দেখো 280 থেকে 320 মিলিলিটার, এখানে মিলি আছে, এখানে কিন্তু সেন্টিলিটার নাই। এগুলো একটু খেয়াল রাখবো অবশ্যই, কারণ এগুলোতে আমরা যখন প্রশ্ন করি মেডিকেল এডমিশনের জন্য বা তোমার কোচিং এর জন্য, তখন আমরা কিন্তু এইভাবে এককগুলো আলাদা করে দিই। কারণ তোমরা জানো 280 থেকে 320 সবার মনে থাকবে, অনেকের এই মিলিলিটার মনে থাকবে না, অনেকে লিটার দেওয়া থাকবে, লিটারও দাগা দিয়ে দিবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। এখন দেখো প্রতিটা বৃক্ষে থাকে 10 থেকে 12 লক্ষ, তার মানে দুইটা বৃক্ষে থাকে তোমার কত বলতো, 12 আছে না, তাহলে 24 লক্ষ থাকবে, তাই না? 24 লক্ষ থাকবে, মানে 20 থেকে 24 লক্ষ থাকবে দুইটা বৃক্ষের মধ্যে। এত নেফ্রন। এখন নেফ্রনের যদি দেখো 3 থেকে 5 সেন্টিমিটার, এখানে তুমি 12 দিয়ে গুণ করো, তাহলে 3 12 36, তার মানে কি 36 কিলোমিটার। সবাই এটা ম্যাথ আমরা পারি ইনশাল্লাহ। এর মাধ্যমে কত বলতো, 22.5 মাইল, মানে এতগুলো লম্বা একটা আমরা কি পাবো, একটা স্ট্রাকচার পাবো নেফ্রন গুলো যোগ করলে, তাই না? এখন দেখো প্রতি মিনিটে আমাদের 125 ml কি বলতো মূত্র তৈরি হয়। মূত্র তৈরি হয় না আসলে, এটা আমাদের তরলটা কি হয়, গ্লোমেরুলাস। আমাদের যে পড়াইছি না, তোমরা যারা পড়ে ফেলছো অলরেডি তারা জানো। আর জিনিসটা বলে রাখি, আমাদের এখানে কি আছে বলতো, একটা নেফ্রন আছে। নেফ্রনের গঠনটা আমি তোমাকে দেখাই, এই জিনিসটা এই জায়গাতে খুবই সোজা আছে, এই জায়গায় দেখাই। তোমার একটা নেফ্রন থাকে, এখানে তোমাদের ব্লাড ঢুকে, ব্লাড বের হয়। ব্লাড যখন ঢুকে এখানে কি হয় বলতো, ব্লাডটা ফিল্টার হয়, ফিল্টার হয়ে কি তৈরি করে, তোমাদের ইউরিন তৈরি করে। এখন ইউরিনটা কি করে, এখানে পাস করে করে গিয়ে গিয়ে এখানে গিয়ে এখান দিয়ে বের হয়ে যায়। কোথায় যায় বলতো, ওই যে রেনাল প্যাপিলা, মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, তারপরে রেনাল পেলভিস, এভাবে কি হয়, বের হয়ে যায়। তার মানে তুমি এখান থেকে কি জানতে পারলা যে আমাদের ইউরিনটা কিভাবে তৈরি হচ্ছে। এখন দেখো তোমাদের প্রথমে যে ঢুকলা বললাম না, 125 ml ঢুকে, এখানে দেখো এখানে 125 ml ঢুকে, এই জায়গাটাতে তোমার 125 ml ঢুকে, বাট এখান থেকে আবার শোষণ হয়, দেখো এই জায়গাগুলোতে শোষণ হয়, এখানে শোষণ হয়, এখানে শোষণ হয়। মানে এখানে কি হয় জানো, এখানে পেরিটিউবুলার ক্যাপিলারি থাকে, এই দেখো এখানে লেখা আছে পেরিটিউবুলার ক্যাপিলারি, এই দেখো এগুলো ক্যাপিলারি আছে না, এগুলো কি করে, শোষণ করে নেয়। এখানে ব্লাড ঢুকতেছে যাচ্ছে, এখান থেকে তোমার দেখো অ্যারো দেওয়া আছে, অ্যারো দেওয়াগুলো একটু খেয়াল রাখো, অ্যারো দেওয়াগুলো একটু খেয়াল রাখো, অ্যারো দেওয়াগুলো একটু খেয়াল রাখো। এখানে কি হয় বলতো, এখানে তোমার আবার শোষণ হয়, কি বললাম, শোষণ হয়। শোষণ হওয়ার মাধ্যমে তোমার 124 ml শোষণ হয়ে যায়। তার মানে 125 ml ঢুকলো, 124 ml শোষণ হয়ে যায়, তাহলে কত থাকে বলতো, 1 থাকে। তার মানে মূত্র তৈরি হয় মাত্র 1 ঘন সেন্টিমিটার। আর মনে রাখবা ঘন সেন্টিমিটার মানে কি, কিউবিক সেন্টিমিটার, তাই না, সেন্টিমিটার কিউব। এটা সেন্টিমিটার কিউব মানে কি বলতো, সেন্টিমিটার কিউব মানে হচ্ছে এমএল। তার মানে মূত্র তৈরি হয় প্রতি মিনিটে 1 ml। আর যদি বলি যে কতটুকু পরিশ্রুত হয় বা তোমার কতটুকু তোমার রেনাল এই কর্পাসল ভেদ করে তোমার প্রবেশ করে 125, আর শোষণ হয় কত বলতো, 99%ই তোমার শোষণ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। আমি যতটুকু বলতেছি এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না, এত সুন্দর করে বুঝাই বলতেছি। তোমাদের অবশ্যই বইটা দাগায় দাগায় ফেলতে হবে, অ্যান্ড বই দাগায় ফেলার পরে অবশ্যই এভাবে তোমাকে পড়তে হবে, বুঝতে হবে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। এখন দেখো উইলিয়াম বোম্যান্স ক্যাপসুল, এটা আমি নাম জানো অলরেডি আই গেস। এই জায়গাটাতে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার বোম্যান্স ক্যাপসুল যেটা বললাম, এটার মধ্যে পার্ট আছে কি, একটা রেনাল কর্পাসল, একটা রেনাল টিউবিউল। কি বললাম, রেনাল কর্পাসল আর রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল কোনটা আমি তোমাকে দেখাই। রেনাল কর্পাসল হচ্ছে তোমাদের এই জায়গাটাতে, একটু খেয়াল রাখো, এটা হচ্ছে রেনাল কর্পাসল। এবং এই যে পেঁচানো 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 সবকিছু, এগুলোকে কি বলা হয়, রেনাল টিউবিউল। রেনাল কর্পাসল দুইটা পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস, একটা হচ্ছে তোমার কি বোমেন্স ক্যাপসুল। কি বললাম, একটা গ্লোমেরুলাস, একটা বোমেন্স ক্যাপসুল। তাহলে এই দুইটা জিনিস, একটা হচ্ছে 1, এই যে 2, দেখো এই দুটো জিনিস কি বলতো আমাদের, একটা রেনাল কর্পাসল। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে কি বলতো, রেনাল টিউবিউল। রেনাল টিউবিউল খুবই ইম্পর্টেন্ট ভাই, মুখস্থ করে ফেলো বা বারবার মুখে বলতে থাকো। পাশে যদি খাতা থাকে তাহলে ভাই অবশ্যই খাতা লেখা ট্রাই করো, বা বই থাকলে বইয়ের মধ্যে দাগায় ফেলো, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এটা। এখন দেখো রেনাল টিউবিউলকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রক্সিমাল, একটা হচ্ছে হেনলিপ, একটা ডিস্টাল। মনে রাখবা পথে প্রক্সিমাল, পথে হচ্ছে পাশে। পথে প্রক্সিমাল মানে হচ্ছে পাশে বা কাছে, পাশে বা কাছে। আর ডিস্টাল মানে হচ্ছে দূরে, যত ডিস্টাল তত দূরে। কি বললাম, যত ডিস্টাল তত দূরে। কি বললাম, যত ডিস্টাল তত দূরে, খুব ইম্পর্টেন্ট। এখন দেখো তোমাকে দেখাচ্ছি অবশ্যই কোনগুলো কোনটা পার্ট। হেলিলুপে কি থাকে, আরোহণ পার্ট, অবরোহণ পার্ট থাকে। এই জায়গায় দেখো এখানে লেখা আছে অবশ্যই, এটা হচ্ছে তোমাদের কি বলতো, এই যে এই পার্টটা, এটা হচ্ছে তোমার প্রক্সিমাল প্যাচানোনালিকা অথবা নিকটবর্তী প্যাচানোনালিকা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপরে এই দেখো যে চিকন একটা দেখতেছো না, এটা হচ্ছে হেনরি লুপ। কি বললাম, এটা হচ্ছে হেনরি লুপ। দেখাই আছে, দেখো হেনরি লুপ লেখাই আছে। তারপরে এই যে এখান থেকে দেখো, এখান থেকে এখানে শুরু করে এই জায়গাটা যেটা, সেটা হচ্ছে ডিস্টাল প্যাচানোনালিকা, ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। খুব ইম্পর্টেন্ট, ইংলিশ নামগুলো অবশ্যই দেখে রাখবো, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোনোভাবে এগুলো মিস দেওয়া যাবে না। এখন দেখো রেনাল কর্পাসল যেটা আছে, এটাকে আমরা কি করতে পারি জানো, রেনাল কর্পাসল হচ্ছে বৃক্কের কর্টেক্সে অবস্থিত। কি বললাম, বৃক্কের কর্টেক্সে অবস্থিত। এখন এখন এখানে বিষয়টা হচ্ছে কি, কর্টেক্স মেরুলা বলে একটা পড়াইলাম না, কর্টেক্স আছে মেরুলা। এখন কিছু জিনিস আছে যেগুলো কর্টেক্সে থাকে, কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে মেরুলা থাকে। এখন দেখো এখানে লেখা আছে কর্টেক্স, এখানে আছে মেরুলা। এই চিত্রটার মধ্যে একটা স্টার দিয়ে রাখো, পারলে ভাইয়া 5 স্টার দিয়ে রাখো। কেন,
এটা সিকিউতে ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে, এখান থেকে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হবে। তার মানে এইটা জিনিস তোমাকে অবশ্যই এখানে আঁকা উচিত। তুমি যদি এখন মেডিকেল এডমিশন ক্লাস মানে পরীক্ষা দাও তাহলে সেখানে আঁকতে হবে না, বাট তোমার যদি বোর্ড পরীক্ষার সামনে থাকে তাহলে অবশ্যই ভাইয়া আজকের মধ্যে যদি ক্লাসটা করতে থাকো তাহলে অবশ্যই তোমার এখন একটা খাতা নাও, একটা কলম নাও, বা তুমি পেন্সিল চাইলে পেন্সিল নিতে পারো, তুমি হচ্ছে খাতা নিয়ে এখনই তুমি এটা আঁকবা। কোনো কথা নেই ভাই, এটা অবশ্যই এখনই তুমি একে এখানে মার্কিং করবা কোনটা কোন জায়গায়, কর্টেক্স মেরুলা এটাও তুমি আঁকবা। না, কর্টেক্সের মধ্যে দুটো জিনিস থাকে আর মেরুলার মধ্যে দুটো জিনিস থাকে। এখন কর্টেক্সের মধ্যে কি থাকে জানো? কর্টেক্সের মধ্যে থাকে পিসিডি, যে প্রক্সিমাল বাচানো নালিকা, আর ডিস্টাল বাচানো নালিকা, আর রেনাল কর্পাসল থাকে। দেখো এটা রেনাল কর্পাসল না, রেনাল কর্পাসলও থাকে। বাট মেরুলার মধ্যে থাকে জাস্ট দুইটা জিনিস, একটা হচ্ছে হেনরির লুপ, একটা হচ্ছে সংগ্রাহী নালিকা। কি বললাম? হেনরির লুপ আর সংগ্রাহী নালিকা। আবার দেখো কর্টেক্স আর মেরুলার মধ্যে দুইটা জায়গায় কি আছে বলতো? দেখো সংগ্রাহী নালিকাটা আছে, এটা পুরোটা সংগ্রাহী নালিকা না, তাহলে দুইটা কি বলতো? কর্টেক্স আর মেরুলায় আছে। কর্টেক্সের মধ্যে কোনটা আছে বলতো? বিসিটি আছে আর পিসিটি আছে, যেটা বললাম। আর মেরুলার মধ্যে কি আছে? তোমার যে হেনরির লুপটা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট ভাই, এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। অবশ্যই তুমি জিনিসগুলো এখন ট্রাই করো, একটু ট্রাই করো যে মাথায় নেওয়ার, বা তুমি যদি না বুঝো তাও অবশ্যই এটা রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নিবা, অবশ্যই রেকর্ডেড থাকবে এটা। কথা হচ্ছে ভাই, রিনাল কর্পাসের মধ্যে মনে রাখতে হবে যে বিক্রি কর্টেক্সে অবশ্যই পড়লাম বোমেন্স ক্যাপসুল, এখানে কি দুইটা পার্ট থেকে বলো? একটা হচ্ছে তোমার বোমেন্স ক্যাপসুল, একটা হচ্ছে গ্লোমেরুলাস। এখন বোমেন্স ক্যাপসুল হচ্ছে পেয়ালার মতো, কি বললাম? খুবই ইম্পর্টেন্ট, এটা দাগে রাখো। এটা হচ্ছে পেয়ালার মতো, দ্বিস্তরী একটা পেয়ালার মতো, ঠিক আছে? এটার মধ্যে কি ধরনের তোমার এপিথেলিয়াম আছে? আইসাকার এপিথেলিয়াম। আমাদের মাছের যেমন আইস আছে না, সেরকম আইসাকার এপিথেলিয়াম আছে, মাত্র 0.2 মিলিমিটার ব্যাস, ঠিক আছে? এবং যেটা গ্লোমেরুলাসের দিকে থাকে সেটা হচ্ছে ভিসেরাল, আর যেটা বাইরে থাকে সেটা প্যারাইটাল। মনে রাখবা, ভিসেরাল হচ্ছে ভিতরে, কি বললাম? ভিসেরাল হচ্ছে ভিতরে, প্যারাইটাল হচ্ছে বাইরে। দুই স্তরের মাঝে কি থাকে? ক্যাপসুলার স্পেস থাকে। এখন ক্যাপসুলার স্পেস তোমাকে বলি কোনটা। এই দেখো এখানে হচ্ছে বুঝবা, এটা হচ্ছে আমাদের আফারেন্ট আর্টিওল, যেটা হচ্ছে আস্তে আস্তে মনে রাখবা, অতে আ অতে হচ্ছে আফারেন্ট, অতে আ অতে হচ্ছে আফারেন্ট। কি বললাম? অতে আ তো আফারেন্ট, কি বুঝলাম? আতে হচ্ছে তোমার আসবে, আতে হচ্ছে আসবে, আতে হচ্ছে আসবে, আতে হচ্ছে আসবে, তার মানে এটা আসতেছে এদিকে। দেখো অ্যারো দেওয়া আছে না? এদিকে কিন্তু আরো দেওয়া আছে, এই দেখো এখানে অ্যারো দেওয়া আছে। অ্যারো দেওয়া তো আছে এখানে, আমরা বুঝতে পারলাম এখানে আসবে এবং ব্লাডটা এখানে গুলে গুলে এখানে চলে যাবে। ব্লাডটা কি করবে? এখানে যে পরিস্থিত হবে, পরিস্থিত হয় তোমার 125 ml ঢুকবে, তাই না? 125 ml ঢুকবে এবং 125-এর মধ্যে 124 বের হয়ে যাবে, তার মানে মূত্র তৈরি হবে কত বলতে? 1 ml। এখন এখানে কথা হচ্ছে যে এই দেখো এটা হচ্ছে ভিসেরাল লেয়ার, এগুলো ভিসেরাল লেয়ার। এটা হচ্ছে তোমার প্যারাটাল লেয়ার, প্যারাটাল লেয়ার, প্যারাটাল লেয়ার। এই দেখো আইসিকার এপিথেলিয়াম, আইসিকার এপিথেলিয়াম দেওয়া আছে না? এই যে দেখো একটা আইসিকার এপিথেলিয়াম দেওয়া আছে আইসের মধ্যে দেখতে। আর এগুলো অনেকগুলো সেল আছে, যেগুলো কি বলে? পোরোসাইট। এগুলো কি বলা হচ্ছে? পোরোসাইট বলা হচ্ছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রবর্ধন থাকে পথে, পোরোসাইট, পথে হচ্ছে প্রবর্তন। এগুলো কি বলা হচ্ছে বলতে? এটাকে পোরোসাইট বলা হচ্ছে। আর এর মাঝখানে কি থাকে? ক্যাপসুলার স্পেস থাকে, খুবই 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 ইম্পর্টেন্ট। এর মাঝে কি থাকে? ক্যাপসুলার স্পেস থাকে। আর দেখো এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো পড়বো না, জাস্ট দেখাই দিলাম। এখন আমরা মেইন পড়াতে যাই, এগুলো হচ্ছে আমাদের অনেক পড়া আছে এখনো, আমরা এগুলো শেষ করতে হবে। ফার্স্ট অফ অল যেটা বললাম, অনেকগুলো এমসিকিউ দাগাই দিচ্ছি, এগুলো পরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে দেখো ক্যাপসুলার স্পেস আমরা দেখে নিয়েছি। ক্যাপসুলার স্পেস আমরা দেখে নিয়েছি দুইটা, প্যারাটাল আর ভিসেরাল মাঝে যে স্পেসটা থাকে সেটা হচ্ছে ক্যাপসুলার স্পেস। ভিসেরাল ভিতরে, তারপরে গ্লোমেরুলাস সংলগ্ন, আর প্যারাটাল হচ্ছে বাইরের দিকটা। এখন দেখো অনেক কিছু লেখা আছে না, আইসিকার এপিথেলিয়াম, পোরোসাইট, এগুলো দেখাই দিচ্ছি। আমি যদি আমার প্রশ্ন আসে ভাইয়া যে পোরোসাইট কোথায় পাওয়া যায়, তাহলে তোমার উত্তর হবে বৃক্ক। আরো স্পেসিফিকলি বললে ভাইয়া এটা হচ্ছে তোমাদের রেনাল, তোমার কি বলতো, নেফ্রনে পাওয়া যায়। আরো স্পেসিফিকলি বললে বোম্যান্স ক্যাপসুলে পাওয়া যায়। মেডিকেলে এটাই আসছিল যে পোরোসাইট কোথায় পাওয়া যায়। তো পোরোসাইট কোথায় পাওয়া যায় বলতো? এটা হচ্ছে আমাদের বোমেন্স ক্যাপসুলে পাওয়া যাবে। এটা কি গ্লোমেরুলাসে পাবা? না, গ্লোমেরুলাসে এটা পাবা না। গ্লোমেরুলাস কি বলতো? একটা অন্তর্বাহী, একটা বহির্বাহী। তার মানে একটা আসবে, একটা আসে এখানে কি হবে? এখানে হচ্ছে প্যাঁচানো জন্য গ্লোমেরুলাস তৈরি করবে, একটা বের হয়ে যাবে। তার মানে একটা হচ্ছে আসবে, একটা হচ্ছে বের হয়ে যাবে। যেটা হচ্ছে আসছে সেটা হচ্ছে আফারেন, যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইফারেন, তাই না? যে চলে যাচ্ছে সেটা তো ই, তাই না? যে চলে যাচ্ছে সেটা ই, আর যেটা আসতেছে সেটা হচ্ছে আ। এভাবে মনে রাখবো আমরা, তাই না? যে বললাম আতে আসতেছে, অতে আফারেন, খুবই ইম্পর্টেন্ট, তাই না? অন্তর্বাহী, এটাও মনে রাখা যায় যে অতে অন্তর্বাহী, অতে হচ্ছে আফারেন, এভাবে মনে রাখা যায়। কয়টা কৌশিক জালিকা তৈরি করে? এখানে 50 থেকে 60টা, কি বলতো? 50 থেকে 60টা কৌশিক জালিকা তৈরি করে, 50 থেকে 60টা কৌশিক জালিকা তৈরি করে, খুবই 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 ইম্পর্টেন্ট। এখন এগুলো আমাদের পড়া শেষ। বৃক্ক নালিকার মধ্যে মনে রাখতে হবে যে একটা নিকটবর্তী থাকে, আর একটা থাকে তোমার যে হেনরি লুপ, আর একটা হচ্ছে তোমার দূরবর্তী। আর এখান থেকে অনেক কিছু দেখানো আছে না, আমরা এখান থেকে বেশি কিছু পড়বো না, কেন জানো? কারণ এগুলো পড়া আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, এটা দেখা রাখো, সেটা হচ্ছে ইউ আকৃতির একটা লুপ থাকে। কি বললাম? ইউ আকৃতির একটা লুপ থাকে, তার মানে হেনরির লুপ এটা কিসের ধরনের লুপ বলতো? একটা ইউ আকৃতির লুপ, খুবই ইম্পর্টেন্ট। এন্ডে কোথায় থাকে বলতো? মেরুলা থাকে। দেখো মেরুলায় লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট। আমি যতটা কথা বলতেছি প্রত্যেকটা কথা হচ্ছে একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তোমাকে আমি বুঝতে পারবো না যে কি পরিমাণ আমি তোমাকে শর্ট করে, যেগুলো হচ্ছে একদম জেস্ট, একদম পুরো আমি বলতে পারি যে বেসিক নলেজ, যেগুলো যেগুলো মেডিকেলে লাগবে ভাই, বোর্ডে লাগবে ভাই, কোন জায়গাগুলো লাগবে বলে দিছি অলরেডি। দুইটা সিকিউ কিন্তু কমন দিছি, একটা হচ্ছে তোমার বৃক্কের চিত্র, একটা হচ্ছে তোমার কি বললাম নেফ্রনের চিত্র। এটা কিন্তু দুইটা কমন চিত্র ভাইয়া, কমন পরীক্ষায় আসে, এন্ড কমন প্রতিবারই দেখা যায় তোমার বোর্ড পরীক্ষা চলে আসে। দেখো ডিস্টাল বা দূরবর্তী বেচানো নালিকা যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের এই যে 5 মিলিমিটার, অনেক কিছু লেখা আছে না ভাই, এগুলো বাদ, এগুলো সবই বাদ। 5 মিলিমিটার বাদ, এখানে দেওয়া আছে 14 মিনিটের বাদ, এগুলো খুবই বাদ। কেন বলি? এখান থেকে তোমার কোনো অনুশীলনীতে প্রশ্ন আসে, মনে রাখবা যে যেখানে যেখানে আমাদের অনুশীলনী প্রশ্ন আছে, অনুশীলনী প্রশ্ন আছে, সেগুলো অবশ্যই আমাদের পড়তে হবে। অনুশীলনীতে এখান থেকে প্রশ্ন আসেনি। এক দুই হচ্ছে আমরা যখন কোচিং এর প্রশ্ন বানাই, ঠিক আছে, তখন আমরা এগুলো থেকে প্রশ্ন দিই না,
এটা প্রশ্ন দিই না, তার মানে বুঝতে হবে যে ভাই আমরা দিচ্ছি না, আমরা জানি যে এই জায়গা থেকে প্রশ্ন আসে না। আর যদি আসে, বাই চান্স যদি আসে, খুবই যদি ভাগ্য খারাপ হয়, তাহলে ভাই বুঝে নিবা তোমাকে সে আটকাইতে চেষ্টা করতেছে। আমাদের কোচিং এ অনেক সময় আমরা ট্রাই করি যে আমাদের যারা বেস্ট স্টুডেন্ট থাকে তাদেরকে আমাদের আটকাইতে হবে, তখন আটকানোর জন্য আমরা এরকম কিছু খুবই ফালতু প্রশ্ন দেই যেগুলো আসলে কোনো বেস্ট নেই। বাট আসলে তোমাকে বুঝতে হবে যে ভাই আমার তো টপ র্যাঙ্ক ওয়ান দরকার নেই। তুমি যারা ওয়ান র্যাঙ্ক, টপ ওয়ান র্যাঙ্ক ট্রাই মানে টার্গেট করে, তারা তো টপ পায় না। পায় কি বলো? পায় না। তার মানে তোমাকে বুঝতে হবে ভাই আমার টপ ওয়ান দরকার নেই, আমার টপ হান্ড্রেডও দরকার নেই, আমার জাস্ট মেডিকেল একটা সিট দরকার। বা যদি মনে হয় না ভাই আমার ডিএমসি দরকার, তাও তোমাকে এগুলো পড়তে হবে না। আমি নিজে ডিএমসি চান্স পেয়েছি না, আমি কি এগুলো জিনিস পড়ছি না? আমি জীবনে পড়ি নাই। অ্যান্ড পরীক্ষার হলেও এগুলো আসলে কেউ পারবে না ভাইয়া। কেন জানো? কারণ অনেকগুলো সংখ্যা আছে ভাইয়া, আমি অলরেডি অনেক সংখ্যা পড়াইছি না। মানে ধরো জিওলজি বোটানি মিলে অনেক সংখ্যা পাবা, তার মানে তোমাকে বুঝতে হবে যে ভাই এত সংখ্যা মাথায় থাকবে না। আমাকে যেটা মাথায় রাখতে হবে, যেটা ভাইয়ারা বলবে সেটা মাথায় রাখবো। আপাতত এইটুকু মাথায় রাখো যে আমি যেটা বলতেছি সেটা বিশেষ করে ওটুকু পড়তে থাকো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। তো আগে যাওয়া যাক। এই যেটা আমি বলছি সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এন্ড যেটা কর্টেক্সে আছে, যেটা মেরুলে আছে, এটা অবশ্যই আমরা দেখে নিব। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা কিন্তু কোনোভাবে মিস দিও না। অনেকে কর্টেক্স মেরুলা পড়েই না, জিনিসটা দেখেই না, ঠিক আছে? এটা পড়তে হবে অবশ্যই। And যেটা বললাম যে দূরবর্তী পেঁচানো নালিকা, এটা অবশ্যই কি করে বলতো, অনেকগুলো ডিজিটাল পেঁচানো নালিকা একসাথে যোগ হয়ে সংগ্রাহী নালিকা তৈরি করে। এই সংগ্রাহী নালিকা যাই হোক এখানে দেওয়া আছে, এবং এগুলো অনেকগুলো সংগ্রাহী নালিকা মিলে ডাক্ট অফ বেলিনি তৈরি করে। ডাক্ট অফ বেলিনি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এখন দেখো নেফ্রনের নিকটবর্তী অনেক কিছু লেখা আছে, এগুলো দরকার নাই। নেফ্রনের প্রকার ভেদ, এটা খুব ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। সেটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল, একটা হচ্ছে জাক্সটা মেরুলারি। একটা সুপারফিশিয়াল বা কর্টিক্যাল, একটা হচ্ছে জাক্সটা মেরুলারি। সুপারফিশিয়াল কোনটা? যেটা হচ্ছে বাইরের দিকে, সুপারফিশিয়াল কর্টেক্সের দিকে। আর জাক্সটা মেরুলারি মানে হচ্ছে ডিপ, মানে ভিতরের দিকে। ভিতরের দিকে মানে কি? কর্টেক্স আর মেরুলার মাঝখানে। তার মানে কর্টেক্স আর মেরুলার মাঝখানে যেটা, সেটা হচ্ছে জাক্সটা মেরুলারি। এর মনে রাখবা সুপারফিশিয়াল হচ্ছে বেশিরভাগ, বেশিরভাগই হচ্ছে সুপারফিশিয়াল মানে হচ্ছে 85%। আর জাক্সটা মেরুলারি খুবই সামান্য 15%। আর মনে রাখবা এই যে দেখো সুপারফিশিয়াল বললাম না 85%, এর আবার তোমার ওই যে লুপোফেলি অনেক মানে ছোট হয়ে থাকে। কি বললাম? ছোট হয়ে থাকে। এই দেখো ছোট, মানে পার্সেন্টেজ বড় বা ছোট। এখানে পার্সেন্টেজ ছোট আছে, বাট এখানে আকারে বড় আছে। তাহলে মনে রাখবা যেটা পার্সেন্টেজ ছোট বড়, ছোট বড়, মনে রাখবা ছোট বড়। এর উপর লেখা রাখো ছোট বড়। তোমার তুমি বিশ্বাস করো যে ভাই এই জিনিসগুলো আমি যে লিখে রাখতেছি উপরে, তুমি যদি বই লিখে রাখো, তুমি রিভিশন যখন দিবা, তোমার কাছে অনেক বেশি সিম্পল মনে হবে। কারণ জিনিসগুলো হচ্ছে তুমি যখন আমার সাথে লিখবা, তোমার কাছে ওই যে মেমোরি কাজ করবে, তোমাদের মাসেল মেমোরি, তোমাদের হচ্ছে প্রিভিয়াস মেমোরি কাজ করবে। এখন একটা জিনিস যখন কেউ পড়ে প্রথমবার, তখন অনেক কঠিন মনে হয়। সেকেন্ড বার পড়লে খুব সহজ মনে হয়। এখন দেখো সেকেন্ড বার পড়তে গিয়ে তুমি যদি এগুলা ছন্দ দেখো, ছোট বড় দেখো, তাহলে তোমার মাথায় কিন্তু অলরেডি একটা পড়া সেট হয়ে যাবে যে ভাই একটা 85%, একটা 15%। একটা 85 হলে একটা ছোট হবে, একটা 15 হলে একটা বড় হবে। দেখছো? এখন দেখো সতের সুপারফিশিয়াল, সত এখানে দেখা রাখবে, সতের সুপারফিশিয়াল, সত হচ্ছে স্বাভাবিক। তার মানে স্বাভাবিক অবস্থায় মূর্ত কে তৈরি করে? সুপারফিশিয়াল বা কর্টিক্যাল। আর জাক্সটা মেলোডি হচ্ছে যতে জাক্সটা যত জরুরি। কি বললাম? যত জাক্সটা যত জরুরি। গেল। দেখছো কত জিনিসটা সিম্পল ভাবে আমরা পড়ে ফেলতে পারলাম। তার মানে তোমাকে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে। আমি একটা সত্যি কথা বলি, বেশিরভাগ পার্থক্য আমি বলি না পড়তে। এটা আমার একটা স্টাইল বলতে পারো, যে আমি পার্থক্যগুলো বলি যে না ভাই দরকার নেই। পার্থক্যগুলো এমনি পারা যায় ভাই। দেখো আমাকে পড়াইছেন অলরেডি, বলো যে 85%, এটা 15%, পড়া শেষ, মানে এখানেই পড়া হয়ে গেছে। আবার দেখো যে এটাতে 85% বলছি, আবার এটা আকারে ছোট, এটা আকারে হচ্ছে বড়, তার মানে এটা অলরেডি হয়ে গেছে। আর যেটা বললাম যে হেলি লুপ, দেখো ছোট বললাম যে 25% হেলি লুপ ছোট, ছোট ছোট, বড় লম্বা। তাহলে এখানে দেখা দেখো, দেখো বড় লম্বা, ছোট ছোট, এটা বেশি বড় 85%, ওই 15%। তাহলে দেখছো এটা সবই হচ্ছে ছোটর মতো, আর এটা হচ্ছে তোমার বড়র মতো। তাহলে এইটুকু মনে রাখো, বাকি শেষ। বাকি সব কিছু করতে হবে না, যতটুকু এমসিকিউ আসতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি। এখান থেকে আমরা যখন প্রশ্ন বানাই, আমরা এইভাবে প্রশ্ন বানাই। চলো আগানো যাক। এখান থেকে আমাদের এইটুকুই। এন্ড যেটা আমি পড়াবো সেটাও খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটাও সিকিউতে আসতে পারে। কেন আসতে পারে জানো? কারণ এটা নেফ্রনের কাজ আমি বলে দিই তোমাকে, তিনটা কাজ আছে এখানে। বৃক্ষ তৈরি তিনটা ধাপ আছে না, ওই তিনটাই বলতে পারি। তবে এখানে পিএইচটা এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে আর কিছু দরকার নেই। দেখো তিনটা এখানে ধাপ আছে মূর্ত তৈরির, সেই তিনটা ধাপ এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে পরিশ্রুতকরণ, পুনঃশোষণ, আর হচ্ছে ক্ষরণ, সক্রিয় ক্ষরণ। যেটা তিনটা ধাপ, যেটা মূর্ত তৈরি করা ধাপ বলতো, তিনটা ধাপ খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা ভাই আমি বলবো যে বাদ দিতে, কারণ এই জায়গাটা হচ্ছে আমি অনেক ক্ষেত্রে দেখছি কোনো কোচিং এ দেয় না, প্লাস দিলেও কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে অনুশীলনীতে আছে, সেগুলো আমি পড়াবো তোমাকে, কারণ অনুশীলনী থেকে সরাসরি তুলে দেয়। এখন দেখো কথা হচ্ছে হেনিলোপে কি আছে বলতো? ল আছে। হেনিলোপে কি আছে? ল আছে। লতে লবণ। কি বললাম? হেনিলোপে ল, লতে লবণ। লবণে কি থাকে বলতো? সোডিয়াম আর ক্লোরাইড। দাগ দিয়ে রাখো, গেল। এখন কি বলতো নিষ্ক্রিয় শোষণ হয়, তার মানে শোষণ কোনটা হয় বলতো? পানি আর ইউরিয়া। কি বলতো? পানি আর ইউরিয়া শোষণ হয়। তার মানে আমরা জাস্ট হেনিল লুপটা পড়বো। কি বললাম? হেনিল লুপটা জাস্ট পড়বো। এটা একটু ইম্পর্টেন্ট, বাকি সবগুলো ইম্পর্টেন্ট না, তাই না? নিকটবর্তী পেছনের নালিকার মধ্যে অনেক কিছু আছে, এই অনেক কিছু আছে না, এই জিনিসগুলো আমরা পড়বো না ভাই। এগুলো কোনো দিনও মানে আসলেও তুমি পারবে না। পারবে না কেন? কারণ হচ্ছে অনেক কিছু আছে, আর এগুলো পড়লে মাথাটাতে কিছু ঠিক থাকবে না। কারণ চ্যাপ্টারটা আমরা শেষ হবে না, উল্টা দেখা যাবে কি এগুলো পড়তে আমাদের 3 দিন লেগে গেছে। তো বাদ, এগুলো আমরা স্কিপ করবো। যেটুকু পড়তে বলতেছে ওটুকু পড়ে রাখো, বাকিটা দেখা যাবে, সমস্যা নেই। এখন দেখো মানুষের শারীরবৃত্ত নির্বাচনের ক্ষেত্রে, যেটা বললাম যে মানুষ হচ্ছে তোমার কি বলতো প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য, অনেক কিছু লেখা আছে না।
আমরা এগুলো বাদ দিয়ে জাস্ট এমসিকিউ টার্গেট করি, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, মানুষ হচ্ছে কি বলতো ইউরিওটেলিক, তাই না? এই দেখো, ইউরিয়া যদি আধিক্য দেখা দেয়, মনে করো মানুষের দেহে ইউরিয়া অনেক বেড়ে গেল, তাহলে বেড়ে গেলে কি হবে? ইউরিওটেলিজম। কি বললাম? ইউরিওটেলিজম বলে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ইউরিওটেলিজম। এখন দেখো, ইউরিওটেলিজম যার মধ্যে দেখা যায় তাকে ইউরিওটেলিক বলে। ইউরিওটেলিক, তাই না? ইউরিওটেলিক, এটা কি ইউরিকো বলছে না? আসলে ক নাই, ক থাকলে হতো ইউরিক অ্যাসিড, বাট আমরা এটা কি চাচ্ছি? ইউরিয়া, তার মানে ইউরিওটেলিক, খুব ইম্পর্টেন্ট। এখন দেখো, আমাদের যে মানে কি বলতে পারি, যে ইউরিওটেলিক যারা আছে তার মধ্যে দুইটা জিনিস লক্ষ্য করা যায়। একটা হচ্ছে তোমার ইউরিয়া তৈরি করা, তাই না? আরেকটা হচ্ছে তোমার মূত্র তৈরি করা। এই দুইটা জিনিসটাই কিন্তু তোমার এই একটা মানে প্রসেসের মধ্যে হয়। তার মানে আগে ইউরিয়া তৈরি হবে, তারপর তৈরি হবে তোমার মূত্র। এখান থেকে জাস্ট আমরা জানবো যে মানুষের প্রধান নাইট্রোজেন ঘটিত পদার্থের মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে জানবো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। যদি কোনো একটা অপশন দিতে হয় তাহলে ভাই আমরা ইউরিয়া দেবো, ঠিক আছে? ইউরিয়াটা খুব ইম্পর্টেন্ট। তার মানে মানুষের ক্ষেত্রে ইউরিয়া এটা হচ্ছে প্রধান। কোনটা বললাম? ইউরিয়া হচ্ছে প্রধান। কি বললাম? ইউরিয়া হচ্ছে প্রধান। এবং ইউরিয়াটা কি বলতো? নাইট্রোজেন ঘটিত, খুব ইম্পর্টেন্ট। কি বললাম? ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত। কি বললাম? ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত। ইউরিয়ার সংকেত আমরা সবাইকে আগে পারা উচিত, যারা কেমিস্ট্রি পড়ছো তাদেরও পারা উচিত, যে মাঝখানে একটা সিও থাকে, দুই পাশে দুইটা NH2 থাকে। এবং ইউরিয়া হচ্ছে আমাদের রাসায়নিক মানে রসায়ন গবেষণাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটা? এটা হচ্ছে ইউরিয়া। খুব ইম্পর্টেন্ট ভাইয়া। প্রত্যেকটা কথা যেটা বলতেছি এটা হচ্ছে এমসিকিউ। যারা তোমরা পড়ছো বা পড়া শেষ, বা যারা মেডিকেল এডুকেশন দিচ্ছ, বা তোমার বোর্ডের জন্য সামনে প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই জিনিসগুলোকে মাথায় নেওয়ার চেষ্টা করো। বইয়ের খাতা লিখে রাখো, বা যদি খাতা থাকে বা নোট করতে পারো। যদিও আমি বলি যে ভাই নোট অনেক সময় থাকে না, হারা যায়, বা ট্রাই করবা ভাইয়া নোট না করলেও জাস্ট বইয়ের মধ্যে লিখে রাখতে। বইয়ের মধ্যে একটা অনেকে স্টিকি নোট ইউজ করে, স্টিকি নোট ইউজ করতে পারো। বা স্টিকি নোট ইউজ না করলেও তুমি জাস্ট এমনি নিজের মতো মোবাইলেও লিখে রাখতে পারো, যদি PDF করে লিখে রাখতে পারো তাও অনেকে হয়, অনেকেই অনেকভাবে পড়ে। তুমি যেটা তোমার মনে হয় যে ভাই এভাবে বললে আমার সুবিধা হবে, সেভাবে পড়তে পারো। তো দেখো, ইউরিয়া তৈরি প্রসেস এখন মনে হতে পারে ভাই যে ইউরিয়া কোথায় তৈরি হয়। তোমরা যদি উত্তর দাও ভাইয়া যে ইউরিয়া তৈরি হয় বৃক্কে, তাহলে ভাই এটা ভুল। ইউরিয়া কিন্তু কোনোভাবেই বৃক্কে তৈরি হয় না। ইউরিয়া কোথায় তৈরি হয় বলতো? ইউরিয়া তৈরি হয় তোমাদের লিভারে। কি বললাম? ইউরিয়া তৈরি হয় লিভারে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট হয়। লিভার মুখের মধ্যে বারবার লিভার লিভার বলা হয়, কারণ ইউরিয়া তৈরি হয় কোথায় বলতো? লিভারে। এটা কোনোভাবে ভুল দেওয়া যাবে না। এখন এখানে একটা কথা লেখা আছে যে দেহে প্রোটিন বা আমিষজাত পদার্থ ভেঙে কি হয় বলতো? অ্যামোনিয়া ভাঙে। দেখো, প্রোটিনের সময় তোমাকে একটু লিখে দেখাই, যে এখানে মাঝখানে কার্বন থাকে, এখানে হচ্ছে NH2, এখানে থাকে COOH, এখানে থাকে তোমার একটা H, এখানে থাকে আর হচ্ছে অ্যালকাইল মূলক। এখন দেখো, এখানে যে NH2 আছে না, NH2 টা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে তোমার কি করে বলতো? অ্যামোনিয়া থেকে এই যে অ্যামিন হয়। কি বললাম? অ্যামোনিয়া থেকে যে অ্যামিন থেকে হচ্ছে অ্যামোনিয়া হয়। এখন দেখো, এই জিনিসটা কনসেপ্টটা মাথায় নিলে না, এখান থেকে জিনিসটা তোমার জন্য আরো সুবিধা হবে। এই যে 20 ধরনের আমাদের অ্যামিনো অ্যাসিড আছে, এই অ্যামিনো অ্যাসিড গুলো কি হয়ে তৈরি হয় জানো? আমাদের প্রোটিন আর আমিষগুলো ভেঙে যায়। কি হয়? পরিপাক হয়। পরিপাক হওয়াটা ভেঙে যাওয়া মানে ক্যাটাবলিজম। কারণ যে মানে হচ্ছে অপচিতি। অপ মানে খারাপ না, অপ মানে খারাপ, আর উপ মানে তো ভালো। তার মানে অপচিতি হচ্ছে ক্যাটাবলিজম। এর মধ্যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হলো শেষ, ভালো বলে গেল। দেন এরপরে কি হবে? যকৃতে আসবে। যকৃতে আসে হচ্ছে অ্যামিনো অ্যাসিড গুলো হচ্ছে ডিঅ্যামাইনেজ। খুব ইম্পর্টেন্ট, খুবই 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 মানে ভাইয়া দেখা রাখো, বারবার পড়ো এটা। ডিঅ্যামাইনেজ এনজাইমের মাধ্যমে ডিঅ্যামিনেশন। কেন? এই দেখো, অ্যামিনি মূলককে বাদ দেওয়াকে ডিঅ্যামিনেশন বলে। কার্বক্সিল মূলককে বাদ দেওয়াকে ডিকার্বক্সিলেশন বলে। পরে আসছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিঅ্যামিনেশনের মাধ্যমে কি হবে? এই যে অ্যামিনটা পাইলাম না, এটা হচ্ছে ভেঙে কি হবে? কিটো অ্যাসিড তৈরি করবে। কিটো অ্যাসিড দেখো, যে একটা অ্যাসিড মূলক পাবা, একটা হচ্ছে অ্যামিন মূলক পাবা। তার মানে একটা অ্যাসিড কি হবে বলতো? কিটো অ্যাসিড তৈরি করবে। আর একটা অ্যামিন মূলক কি হবে বলতো? দেখো, এই যে অ্যামিন মূলক তৈরি হবে। তাহলে একটা কিটো অ্যাসিড, একটা হচ্ছে অ্যামিন মূলক তৈরি হবে। এটা কি হবে বলতো? কিটো অ্যাসিড শক্তি উৎপাদন করবে। দেখো, কিটো মানে কিটো মানে হচ্ছে কিট। বিড়াল দেখো নি তোমরা? কিট কিট, তাহলে বিড়াল কি করো? সবসময় লাফালাফি করে, এদিক সেদিক দৌড় দেয়। তার মানে সে শক্তিশালী। যদিও দেখা যায় বিড়ালগুলো অনেক ঘুমায় সারাদিন, অনেক বেশি অলস, তাই না? বাট এখানে আমরা মনে রাখবো যে কিটো মনে রাখার স্বার্থে, যে ভাই কিটো কিটো মানে অনেক শক্তিশালী, শক্তি উৎপাদন করবে, তাই না? কোথায় শক্তি উৎপাদন করবে? ক্রেবস সাইকেলে। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই জায়গা রাখো, বারবার মুখে বলো, খাতায় লিখো, কোনোভাবে এটা মিস দেওয়া যাবে না। এরপর দেখো কি, এখন কি হবে জানো? এই অ্যামিনটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করবে। বাইন্ড করে কি হবে? ইউরিয়া গ্রহণ করবে। ইউরিয়া গ্রহণ করে কি হবে বলতো? এই ইউরিয়া চক্র কি আবিষ্কার করছে এটা জানতে হবে। এটা হচ্ছে স্যার, এটা আসলে দেওয়া আছে। ইউরিয়া চক্র হচ্ছে, এটা এখনো দেওয়া নাই যে কি আবিষ্কার করছে। আচ্ছা, এখানে দেওয়া আছে, দেখো। হ্যান্স ক্রেবস এবং কার্ট হেন সেলিয়েট এত সালে ইউরিয়া সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করে। তাহলে এখানে আমরা ক্রেবস, তাই না? ক্রেবস সাইকেলের মধ্যে মনে রাখবো যে ক্রেবস, ক্রেবস যে আছে ব্যক্তিটা, এবং সাথে হচ্ছে কার্ন হেল। আমরা মনে ক্রেবসটা মনে রাখবো, ক্রেবসটা জাস্ট ইম্পর্টেন্ট এখানে। আর এখানে যদি মনে রাখতে চাও আরো যদি হেন, তাহলে হেবস, ক্রেন্স আর হেন আর ক্রেবস। এটা কি করছে বলতো? এই যে একটা চক্র বলছে, এই চক্রের একটা নাম দিচ্ছে। নামটা কি জানো? অর্নিথিন চক্র। কি বললাম? অর্নিথিন চক্র। অর্নিথিন চক্র খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। অর্নিথিন চক্র শেষ। এখন দেখো, এই পুরো প্রসেসটা আমি এখানে বলি। আমিষ ছিল, এনজাইম দ্বারা ভাগলো, ডি অ্যামাইনেস এনজাইম দ্বারা ভাঙা, সরি এখানে পরে আসবে। এনজাইম দ্বারা ভাঙা অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের মধ্যে ডি অ্যামাইনেস এনজাইম দ্বারা ডিঅ্যামিনেশন হলো। কিটো অ্যাসিড শক্তি উৎপাদন করবে, অ্যামিন মূলক হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে বাইন্ড করবে। এই দেখো, অ্যামিন অ্যামিন তখন তৈরি হয়নি।
এটা হচ্ছে অ্যামিন, এর সাথে অ্যামোনিয়া হবে, দেখো যে অ্যামোনিয়া হলো, অ্যামোনিয়া হওয়ার পরেই অ্যামোনিয়া হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে অর্নিথিন চক্র, খুব ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড কেন, ইউরিয়া হবে। ইউরিয়াটা কি বলতো, জৈব যৌগ, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ। এটা কি হবে বলতো, এর সাথে পানি উৎপাদন হবে। এই যে একটা ইউরিয়া তৈরি হলো, ইউরিয়া কোথায় তৈরি হচ্ছে বলতো, লিভার। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা লিভার, লিভার 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 ভাই, কোনোভাবে মিস দেওয়া যাবে না। এখন এটা কোথায় হচ্ছে বলো, দেখো এখানে লেখা থাকার কথা, উপরেই লেখা থাকবে যে অ্যামিনো অ্যাসিড, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড হচ্ছে এন্ড, এটা তোমাদের যে দেখো যকৃতে লেখা আছে, এই যে দেখো যকৃতে বা লিভারে, যকৃত হলো লিভার। খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না তোমাদের, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। এখন দেখো এখানে যে একটা লেখা আছে না, এই জিনিসটা আমি জিনিসটা বলি বাদ দিতে, জিনিসটা আমি বাদ দিতে বলি কেন, কারণ এখান থেকে প্রশ্ন অনেক কম আসে, আর প্রশ্ন আসলেও এখানে অনেকে পারে না, কারণ এগুলো অনেক স্কোরিং দেখা যায় অনেক সময়। আর আমি এখানে মনে রাখবো যে দেখো অর্নিথিন আছে না, অর্নিথিন থেকেই নামটা আসছে, অর্নিথিন সাইকেল। ঠিক আছে, আমরা যে জানবো যে ভাই যে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া বাইন্ড করে তোমার কি তৈরি করে জানো, তোমার হচ্ছে ইউরিয়া তৈরি করে। ইউরিয়ার সঙ্গে আরেকবার লিখি, এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড, এখানে হচ্ছে NH2, এখানে হচ্ছে তোমার NH2, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। এখন জিনিসটা হচ্ছে কি, আমাদের এখানে যতটুকু পড়লাম আমরা, এখান থেকে আমাদের মোটামুটি একটা লেভেলে আমরা চলে আসছি, যেটা কি আমরা ইউরিয়া তৈরি করে ফেলছি। এখন ইউরিয়াটা আমাদের কি করতে হবে, মূত্রের মাধ্যমে বের করে দিতে হবে। এখন মূত্র তৈরি প্রক্রিয়া তিনটা, যেটা ওই যে নেফ্রনের কাজে পড়াইছিলাম, যে একটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন, একটা হচ্ছে টিউবিউলার পুনঃশোষণ এবং সক্রিয়করণ। কোথায় আসছে জানো, এটা মেডিকেলে আসছে, ম্যাটে আসছে, যে নিচের কোনটি মূত্র তৈরির ধাপ নয়, সেখানে তিনটা ধাপ ছিল, আরেকটা ধাপ ছিল নিচে কোনটি নয়, তাহলে 4 নম্বর ধাপটা কি হবে বলতো, মূত্র তৈরির ধাপ হবে না। খুব ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ভাইয়া, অতি সূক্ষ্ম পরিস্রাবন বা আলট্রা ফিল্ট্রেশন, এই আলট্রা ফিল্ট্রেশনটা জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে তোমার রক্তের মধ্যে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, এগুলো কি হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন হবে। কোথায় হবে ভাইয়া, গ্লোমেরুলাসে। গ্লোমেরুলাসে এখানে খুব ইম্পর্টেন্ট, কোথায় হচ্ছে গ্লোমেরুলাসে আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে গেল। এবার মধ্যে কি হবে বলে জানো, কেন হচ্ছে বলো, আমি জানতে হবে। এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক চাপ, তার মানে মনে রাখতে হবে যে মনে করো গ্লোমেরুলাস আছে না, গ্লোমেরুলাসের এখান থেকে এখানে জিনিসটা ঢুকবে, কেন ঢুকবে, কারণ এখানে চাপ আছে একটা চাপ, অবশ্যই চাপ না দিলে তো ঢুকবে না। এই চাপটা হচ্ছে তোমার হাইড্রোস্ট্যাটিক চাপ, মানে এখানে তো অনেকগুলো চাপ আছে, এগুলোকে বলা হচ্ছে স্টার্লিং ফোর্স। কি বলে, স্টার্লিং ফোর্স বলে। বাট তোমাদের লেভেলে এখানে এত কিছু লাগবে না, আমাদের যা জানতে হবে যে এখানে হাইড্রোস্ট্যাটিক চাপ থাকে। এই চাপের মাধ্যমে কি হয়, তোমার এখানে ইউরিনটা তোমার গ্লোমেরুলাসটাকে ভেদ করে কি কি জিনিস যায় আর কি কি জিনিস যাইতে পারে না, এটা জানতে হবে। দেখো বিষয়টা হচ্ছে যে এখানে যে জিনিসগুলো যায় তার মধ্যে প্রোটিন আর হচ্ছে তোমার রক্ত কণিকাগুলো যাবে না। কি বললাম, প্রোটিন আর রক্ত কণিকাগুলো কোনোদিনও এগুলো ভেদ করে যেতে পারবে না। ঠিক আছে, কেন যেতে পারবে না, কারণ প্রোটিনের আকারটা অনেক বড় আর রক্তকণিকার আকারগুলো অনেক বড়। দেখো লেখা আছে, প্রোটিন আর রক্তকণিকা ছাড়া সমস্ত পানি, লবণ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো সব ভেদ করে কোথায় চলে যাবে বলতো, একদম ভিতরে যে রেনাল যে ক্যাপসুলার স্পেস পড়ে নেই, সেখানে চলে যাবে। তারপরে PCT, তারপরে DCT, হেনরি লুপ, এগুলোতে চলে যাবে। তার মানে খুবই ইম্পর্টেন্ট, দেখা রাখো ভাই, এটা এখানে দেখানো নাই। প্রোটিন আর রক্তকণিকা ছাড়া, খুব ইম্পর্টেন্ট ভাই, প্রোটিন আর রক্তকণিকা ছাড়া সব চলে যাবে। খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই 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 ইম্পর্টেন্ট, যে প্রোটিন আর রক্তকণিকা ছাড়া সবকিছু কি হবে বলতো, তোমার পরিশ্রুত হয়ে যাবে। এরপরে এরপরে কি হবে বলতো, এখানে অনেক কিছু লেখা আছে, আমরা যা জানবো যে এখানে এই যে বললাম না চাপ দেয়। এখন কথা হচ্ছে কি, এটা মনে করো তোমাদের বোমেন্স ক্যাপসুল, এখানে একটা চাপ আসতেছে, এখানেও একটা চাপ দিবে। তার মানে কোনো একটা জিনিসে যদি কেউ চাপ দেয়, তাহলে উল্টা পাশে একটা চাপ কাজ করবে অবশ্যই, কারণ আমরা কি জানি একটা প্রত্যেকটা ফোর্স একটা ইকুয়াল অ্যামাউন্টের অপোজিট ফোর্স কাজ করে। এছাড়াও এখান থেকে চাপ যখন দিচ্ছে, তখন এখানে অনেকগুলো জিনিস থাকে যেগুলো কোনো চাপ তৈরি হয়। এগুলো আমরা আপাতত পড়বো না, আমাদের এখানে একটা কনসেপ্ট যাচ্ছে, সেই কনসেপ্টটা হচ্ছে যে এই যে একটা চাপ দিচ্ছে, এর বিপরীতে একটা চাপ হবে, তার মানে আমাদের নেট চাপ কত, নেট, তার মানে হচ্ছে আমাদের নেট চাপ কত, নেট চাপ হচ্ছে 10 মিলিমিটার মার্কারি। তার মানে কার্যকর আমরা পড়তে হবে কোনটা, কার্যকর। তার মানে কার্যকর পরিস্রাবন চাপ হচ্ছে তোমার 10 মিলিমিটার মার্কারি, খুব ইম্পর্টেন্ট। 10 সেন্টিমিটার মার্কারি না, 10 মিলিমিটার মার্কারি, তার মানে কার্যকর পরিস্রাবন চাপ 10 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, প্রতি মিনিটে বলতো যেটা বললাম 125 ml মূত্র তোমার কি পরিশ্রুত হচ্ছে, এবং 124 তোমার চলে আসতেছে, এন্ড মূত্র তৈরি হতেছে মাত্র 1 ঘন সেন্টিমিটার অথবা 1 সেন্টিমিটার কিউব। এন্ড দুইটা বৃক্কে প্রতি মিনিটে, দুইটা বৃক্কের মধ্যে মনে রাখতে হবে 1200 ml, তার মানে একটা বৃক্ষে কত, একটা বৃক্ষ হচ্ছে তোমার 600 ml মূত্র, তোমার সরি মূত্র তো না, রক্ত প্রবাহিত হয়, কারণ রক্ত প্রবাহিত হয়। 125 তো আমরা জানি পরিশ্রুত হয়ে যাচ্ছে প্রতি মিনিটে। এটা সোজা জিনিস, বুঝছো, এই জিনিসটা কোনোভাবে কঠিন না। এখানে অনেক কিছু দেওয়া আছে, এই যে এগুলা এগুলা অনেক কিছু দেওয়া আছে ভাই, আমি বলবো এগুলা বাদ। এগুলো আমি নিজে কখনো পড়ি নাই, পড়লেও দেখছি যে এগুলো খুব বেশি আমরি কোনো কাজে লাগে না। বাট জিনিসটা মনে হচ্ছে যে এখান থেকে ঢুকে এখানে অনেক কিছু পেঁচা মেলে যাবে, যাওয়ার সময় এখানে শোষণ হবে, শোষণ হবে, শোষণ হবে। কোনটা শোষণ হবে ভাইয়া, দেখো সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড এবার শোষণ হচ্ছে, পানি শোষণ হচ্ছে, ইউরিয়া আবার শোষণ হচ্ছে না, ইউরিয়া আবার ঢুকে যাচ্ছে এখান থেকে, আর পানি আবার শোষণ হচ্ছে, ক্লোরাইড শোষণ হচ্ছে। দেখো এরো দিয়ে বোঝাচ্ছে যেটা ঢুকতেছে সেটা হচ্ছে শোষণ হচ্ছে না, বরং নিষ্কাশন হচ্ছে। হাইড্রোজেন, প্রোটন, অ্যামোনিয়া এগুলো হচ্ছে তোমার নিষ্কাশন হচ্ছে ভাই, নিষ্কাশন হচ্ছে। খুব ইম্পর্টেন্ট ভাই, এগুলো জিনিসগুলো একটু বুঝতে হবে, বোঝার জিনিস, মুখস্থ জিনিস না, এগুলো বোঝার জিনিস। এখন তো টিউবওয়েল পুনঃশোষণ হচ্ছে তোমার এখানে যে 80%, তার মানে 80% হচ্ছে তোমার পুনঃশোষিত হয়। প্রথমে কি বললাম, পরিস্রাবন, তারপরে হচ্ছে পুনঃশোষণ, তারপরে হচ্ছে তোমার তোমার ক্ষরণ, তাই না, ক্ষরণ। এখন
এই যে তোমার যে বললাম পুনঃশোষণ, এই পুনঃশোষণের মধ্যে 80% হচ্ছে কোথায় বলো তো, 80% তোমার শোষণ হয়ে যাচ্ছে। এখন 80%-এর মধ্যে বেশিরভাগ কোথায় হয়, বেশিরভাগ হয় প্রক্সিমাল প্যাচেন্টাল নালিকায়। কত ভাগ হয়, 60%। তার মানে আমরা বললাম না 80% যে তোমার এখানে শোষণ হচ্ছিল, সেই 80%-এর মধ্যে আবার 60%, তার মানে 60% অফ 80% কোথেকে শোষণ হচ্ছে বলতো, পিসিটি প্রক্সিমাল প্যাচেন্টাল নালিকা থেকে শোষণ হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, কোনোভাবে এটা মিস দেওয়া যাবে না। ঠিক আছে, এখন দেখো হেনলির লুপ, এই হেনলির লুপের মধ্যে অনেক কিছু হচ্ছে, এগুলো আমরা পড়বো না, এগুলো বাদ, এটা কোথাও প্রশ্ন আসে না, প্লাস মনে রাখলেও অনেক বেশি মাথায় জ্ঞান তৈরি হয়, আমরা জিনিসগুলো পড়বো না, আমরা হচ্ছে সিম্পল পড়াশোনায় বিশ্বাস করি। ডিজিটাল পেছনের নালিকা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ডিজিটাল পেছনের নালিকার মধ্যে যদি এডিএইচ কাজ করি, কি বললাম, এডিএইচ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, তাহলে পানি পুনঃশোষণ ক্ষমতা বেড়ে যায়, পানি বেশি বেশি পুনঃশোষণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে এডিএইচ মেকানিজম, তাই না, এটা হচ্ছে তোমার পানির শোষণ একটা যে মেকানিজম আছে সেটা এখানে ব্যাখ্যা করছে। এরপরে দেখো সংগ্রাহী নালিকা অনেক কিছু লেখছে, এগুলো পড়বো না, জাস্ট এই জায়গাটা গ্রিন কালারে দেওয়া, এটা অবশ্যই পড়বা। মনে রাখবা গ্রিন কালার যেগুলো দেওয়া সেগুলো খুব ইম্পর্টেন্ট। সংগ্রাহী নালিকা প্রধানত পানি শোষণ করে, এই গেল আর কি। যে যেটা বললাম টিবিউলার ক্ষরণ, এই ক্ষরণটা আমরা কিছু পড়বো না, জাস্ট কি জানবো যেগুলো হচ্ছে খারাপ জিনিস সেগুলো হচ্ছে ক্ষরণ হয়। যেমন খারাপ জিনিস কি আছে ভাইয়া, যেমন এই যে অনেক কিছু খারাপ, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে তোমার আবার কি হয়, ক্ষরণ হয়ে যায়, যেগুলো পুনঃশোষণ হয়েছিল এগুলো হচ্ছে ক্ষরণ হয়ে যায়। এবং যেগুলো দরকার নেই সেগুলো তো অবশ্যই আমাদের ক্ষরণ করতেই হবে, এটা তো কমন সেন্স। এখন কথা হচ্ছে ভাইয়া যে মূত্র বা নাইট্রোজেন হইতে বর্জ্য পদার্থ অনেক কিছু এখানে আছে, আমরা আপাতত এখানে যে প্রসেসটা দেখতেছি যে কি হলো, এই যে দেখো অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড হয়ে অরনিথিন চক্রে ইউরিয়া, ইউরিয়াটা পুরো কি হবে, রক্তের মধ্যে থাকবে, রক্ত থেকে কোথায় যাবে, আফারেন অর্থাৎ আসতেছে, তারপরে গ্লোমেরুলাস, ইফারেন আর্টেরিয়াল, তারপরে বোম্যান্স ক্যাপসুলার গহ্বর, তারপরে বৃক্ক নালিকা, তারপরে হচ্ছে কি সংগ্রাহী নালিকা, তারপরে হচ্ছে ডাক্ট অফ বেলেনি, তারপরে পেলভিস, যেটা প্যাপিলা কিন্তু এর আগে ছিল, তারপরে ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী, পেচন ছিদ্র, নির্গমন। তারপরে জিনিসটা এখান থেকে আমরা অবশ্যই একবার রিডিং দিব, এখান থেকে জাস্ট রিডিং দিব, এটা হচ্ছে সিকের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিকের জন্য ইম্পর্টেন্ট, সিকের জন্য ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিকের জন্য এটা প্র্যাকটিস করবা। আর মানে রাখো যে পুরোপুরি এটা মুখস্থ রাখতে হবে না, মনে করো তুমি এটুকু লিখছো, যকৃতে লেখলা শেষ, তারপর হচ্ছে কিছু কিছু জায়গায় বাদ দিতে পারো, যেমন বৃক্ক ধমনী এটা বাদ দিতে পারো, আফারেন আর্টেরিওল এটা না বললেও এটা বলতে পারো যদি মনে থাকে। বোমেন্সের পরে দেখো আমি একটা এক্সট্রা কিছু কি বলছিলাম, ইফারেন আর্টেরিওল, ইফারেন আর্টেরিওলের মাধ্যমে কি হবে, তারপরে আসবে তোমার বোমেন্স ক্যাপসুলার স্পেস, তারপরে বৃক্ক নালিকা, অনেক কিছু আছে। আমরা ট্রাই করবো এইভাবে সবকিছু একটু আমরা জিনিসগুলোকে আমরা আয়ত্তনার ট্রাই করবো। এখন দেখো বিষয়টা আমি আমাকে বলি যে এখান থেকে আমাদের মোটামুটি একটা পড়াশোনা হয়ে গেছে, এন্ড আমি মনে করি যে চ্যাপ্টারে আর কিছু কিছু পয়েন্ট বাকি আছে যেগুলো আমরা এখান থেকে ইনশাআল্লাহ একটু পরে শেষ করে ফেলবো। যেটা হচ্ছে মূত্র, মূত্রের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, জাস্ট এমসিকিউ ভাই, এখান থেকে কোনো সিকিউ আসবে না। মূত্রের তৈরি ধাপ তো তিনটা, এই তিনটা ধাপে একটু সিকিউ আসতে পারে, যেটা হচ্ছে পরিস্রাবণ, তারপরে হচ্ছে তোমার আলট্রাফিল্ট্রেশন, তাই না, এটা তো দুটো সেম জিনিস, তারপরে হচ্ছে তোমার সক্রিয় ক্ষরণ আর সক্রিয় আহ, শোষণ, তাই না, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এখন জিনিসটা হচ্ছে যে মূত্রের ক্ষেত্রে আমাদের জানতে হবে বর্ণটা কি, হচ্ছে ক্ষর বর্ণ, কি বললাম, ক্ষর বর্ণ। আর তীব্র ঝাঁঝালো একটা গন্ধ থাকে, কেন গন্ধ থাকে বলো, এখানে হচ্ছে অ্যামোনিয়া থাকে, কি বললাম, অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়ার কারণে তীব্র ঝাঁঝালো একটা গন্ধ থাকে, তাহলে এখানে পাশে হচ্ছে অ্যামোনিয়া লেখা রাখবো, কারণ অ্যামোনিয়ার কারণে তীব্র একটা ঝাঁঝালো গন্ধ থাকে। এরপরে জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে এটা অম্লধর্মী, কি বলতো, এটা হচ্ছে অম্লধর্মী, তাই না, এটা হচ্ছে এসিডিক, এটা হচ্ছে এসিডিক। একটা সুস্থ মানুষের দৈনিক হচ্ছে 1.5 লিটার মূত্র ত্যাগ করে, কত বলতো, 1.5 লিটার মূত্র ত্যাগ করে, খুব ইম্পর্টেন্ট। এটা দেওয়া আছে অ্যাভারেজ 0.8 থেকে 2, বাট আমরা মনে রাখবো 1.5, এটা সুস্থ একজন মানুষের ক্ষেত্রে। এখন দেখো লবণাক্ত যদি পানি বেশি খাই, না লবণাক্ত পানি অথবা লবণাক্ত খাবার, তাহলে কি মূত্রের পরিমাণ বাড়াবে, এটা একটা কমন সেন্স। কারণ লবণ হচ্ছে কি করে, পানি টানে, কি বললাম, লবণ হচ্ছে পানি টানে, লবণের ন হচ্ছে পানির ন, লবণের ন পানির ন, পানি টানে, তার মানে পানি বেশি টানলে মূত্র বেশি তৈরি হবে। বহুমূত্র রোগ মানে কি, ডায়াবেটিস, এটা দরকার নেই আপাতত। মনে রাখবা ডায়াবেটিস হচ্ছে ডতে ডাবল, ডতে ডাবল, মনে রাখবা ডতে ডাবল, ডাইউরেটিক্স মানে হচ্ছে ডাবল, তার মানে তোমার মূত্রটা হচ্ছে ডাবল হয়ে যাবে, কি বললাম, মূত্র বর্ধক, বর্ধক মানে কি, বাড়াই দিবে, ডায়াবেটিস মানে মূত্রটা বাড়াই দিবে, তার মানে যদি ডায়াবেটিক্স আমরা ইউজ করি, এখানে কিছু কৃত্রিম আছে, কিছু প্রাকৃতিক আছে, যেমন পানি, লবণাক্ত পানি, তাই না, আবার হচ্ছে চা কফি, এগুলো হচ্ছে তোমার ডাইউরেটিক্স, তার মানে এগুলো হচ্ছে যেমন লবণ পানি টানে, আবার চা কফি এগুলো পানি টানে, যেগুলো বেশি পানি টানে সেগুলো হচ্ছে ডাইউরেটিক্স, মানে মূত্রকে বাড়াই দিবে, তার মানে সে 1.5 লিটারের বেশি মূত্র ত্যাগ করবে, এটা হচ্ছে কমন সেন্স একটা। এখন কথা হচ্ছে যে দেহে দৈনিক স্বাভাবিক হচ্ছে 2.5 লিটার, এর বেশি হয়ে গেলে তখন আমরা কি বলছি, পলি ইউরিয়া, পলি মানে অনেক, পলি মানে অনেক, কি বললাম, পলি মানে অনেক। আমরা পলিথিন পড়ছি না, পলিথিন হচ্ছে ইথিনের একটা পলিমার, পলি মানে অনেক বেশি, তার মানে পলি হচ্ছে তোমার 2.5 এর বেশি। আর কম কত বলতো, অলিগো মানে কম, মনে রাখবো অলিগো মানে হচ্ছে কম, কি বললাম, অলিগো মানে হচ্ছে কম, অলিগো মানে হচ্ছে কম, তার মানে 400 মিলিলিটারে কম হলে সেটা আমরা হচ্ছে অলিগোরিয়া, কি বললাম, অলিগোরিয়া। আর 100 ml কম হলে সেটা কি বলতেছি আমরা, অ্যানোরিয়া বলতেছি, কি বলতেছি, অ্যানোরিয়া, কি বলতেছি আমরা বলতো, অ্যানোরিয়া, কি বলতেছি, অ্যানোরিয়া, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মনে রাখবা যে আমি যে অনেক সময় বলি যে এতে হচ্ছে অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে বুঝো কিছু, অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তশূন্যতা, তার মানে রক্ত নাই, তার মানে এ মানে হচ্ছে নাই। অ্যানোরিয়া মানে হচ্ছে মূত্র নাই বললেই চলে, প্রায় প্রায় 100 কম মানে তো সেটা কোনো কিছু হলো না, 100 ml মানে তো খুবই সামান্য ব্যয়, খুবই সামান্য।
এখন দেখো এই জিনিসগুলো জানতে হবে অবশ্যই, যেগুলো পড়াইছি 2.5 জানতে হবে, এটা জানতে হবে। যেগুলো পড়াই ফেলছে অবশ্যই, যেগুলো মুখে বলতেছি ভাই অবশ্যই তোমরা দাগায় নিবা। And বইটা অবশ্যই এখনই তোমরা দাগায় ফেলবা, পরের অপেক্ষা করে কোনো লাভ হয় না। এখন কথা হচ্ছে ভাই বর্ণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভাইয়া স্বাভাবিক মূত্র হচ্ছে হলুদ, খড় বর্ণের, ঠিক আছে? কি কারণে হয়? ইউরোক্রোম একটা পদার্থ আছে, এই কারণে হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে এই যে মানটা দেওয়া আছে নরমালি, অবশ্য বললাম না 25 ml বেশি হলে অলিগো না, পলিউরিয়া বলা হয়ে থাকে। অলিগো কত বলতো? 400 কম হলে অলিগো, আর 100 কম হলে অ্যানুরিয়া। এই জিনিসগুলো একটু দেখতে হবে। আর মূত্রের আবেগিক গুরুত্ব, আবেগিক গুরুত্বটা হচ্ছে পানির তুলনায় সে কতটা ঘন। পানি যদি হয়ে থাকে 1, তাহলে মূত্র তোমার হবে 1.008 থেকে 1.030, তাহলে এটা হচ্ছে তোমাদের মূত্রের আবেগিক গুরুত্ব। বা যদি বলি যে রক্তের আবেগিক গুরুত্ব কত, তাহলে 1.065, এটা হচ্ছে রক্তের আবেগিক গুরুত্ব। তাহলে হচ্ছে ব্লাড খুবই খুবই ইম্পর্টেন্ট, ব্লাডের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো। কথা হচ্ছে ভাই এই জিনিসগুলো তো জানলাম, এগুলো আমাদের অবশ্যই এমসিকিউ, ভাই সবই হচ্ছে এমসিকিউ। এন্ড একটা কথা বলে রাখি, ম্যাটে এই মূত্রের টপিক থেকে প্রায় মিনিমাম 60টারও বেশি প্রশ্ন আসছে, 60টারও বেশি প্রশ্ন আসছে এখান থেকে। এটা তো বিগত 10 বছরের কথা বললাম, এর আগে আরো অনেকবার প্রশ্ন আসছে। And আমাদের জানতে হবে যে এই জায়গা থেকে কোনো কিছু মিস দেওয়ার নাই, কোনো কিছু মিস দেওয়ার নাই ভাই, খুবই খুবই খুব ইম্পর্টেন্ট। পিএইচটা হচ্ছে এখানে একটা স্টার দিয়ে রাখো, কেন পিএইচ এর জায়গাটা খুবই খুবই ভাই খুবই ইম্পর্টেন্ট। এখানে পিএইচ মানে জানতে হবে, সেটা হচ্ছে 4.5 থেকে 8। এটা কি বলতো? এটা হচ্ছে এসিডিক, এটা 6 পয়েন্ট। বললাম না অম্লধর্মী, এখানে দেখো লেখাই আছে যে ভাই অম্লধর্মী তরল। অম্লধর্মী কেন হয় ভাই? এখানে কারণ আছে, বাট আমরা শুধু এখানে এই লেভেলে, তোমাদের ইন্টার লেভেলে আমরা পড়বো না এগুলো। জাস্ট এটা জানবো যে ভাই এটা অম্লধর্মী হয়ে থাকে। রক্ত হচ্ছে দেখো কি, রক্ত হচ্ছে ক্ষারধর্মী, কি বললাম? ঈষৎ ক্ষারীয়, তাই না? ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয় কেন? এটা 7.35 থেকে 7.45। ওকে বলতে পারো যে ভাইয়া, যে এখানে তো ভাই আপনাদের এই যে দেওয়া আছে 4.5 থেকে 8, 8 তো হচ্ছে 7-এর উপরে, তার মানে ক্ষারীয় না ভাইয়া। মেনলি হচ্ছে 8, অনেক রেয়ার কেসে হচ্ছে 8 হয়, মেনলি হচ্ছে এভারেজ হচ্ছে 6.0, এভারেজ যেহেতু 6.0, তাহলে আমরা কি ধরবো? এটা হচ্ছে অম্লধর্মী ধরবো। শেষ, এখানে এইটুকু পড়া। আর মূত্রের মধ্যে 95% হচ্ছে ওয়াটার, 95 থেকে 97, মাত্র দেখো 3 থেকে 5% হচ্ছে কঠিন পদার্থ। তার মানে 95 থেকে 97 কঠিন, সরি পানি। আর অনেক সামান্য হচ্ছে কঠিন পদার্থ। মানে কমন সেন্স, তুমি মূত্র তো দেখছো এটা তো তরল পদার্থ, তাই না? আর এমনিতে যে কোনো কিছুরই তোমার লিকুইড যে তোমার পার্সেন্টেজ সেটা বেশি হয়, আর ইউরিনের তো বেশি হবেই। কারণ এই জায়গাটা হচ্ছে মেডিকেল অনেক জায়গায় আসতো, আগে আসতো, এখন এই জিনিসটা কমে গেছে, বাট খুবই কমে নাই। এখান থেকে মাঝে মাঝে আমরা কোচিং এ প্রশ্ন দিতে অনেক বেশি পছন্দ করি। আর এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো বেশি বেশি আসে, যেমন যে সবুজ কালারে দেওয়া আছে, আর যেগুলো হচ্ছে তোমার ইয়েলো কালারে দেওয়া, সেগুলো হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট বাট আসে। যেমন ইউরিয়া, মানে রাখবা ইউরিয়া হচ্ছে তোমার 2, কি বললাম? ইউরিয়া হচ্ছে 2। দেখো ইউরিয়াটা আই হয়ে লিখতে হচ্ছে, তাই না? রস্যই, রস্যইটা দেখতে 2 এর মতো, তাহলে 2% গেল। মনে রাখবা এসিড হচ্ছে 5। এসিড হচ্ছে পচা, মানে এসিড হচ্ছে পচা মানে কি? এসিড তো হাতে লাগলে ভাই পুড়ে যাবে, তাই না? তাহলে হাতে যদি লেগে যায় তাহলে পুড়ে যায়, তাহলে সেটা পচা, পচা মানে খারাপ। তার মানে পচা হলে সেটা হচ্ছে 0.05। আবার যে কোনো এসিড দেখো, হিপিউরিক অ্যাসিড, এসিড তো ভাইয়া, এসিড তো খারাপ, হাত তো পুড়ায় ফেলবে, তার মানে পচা, পচা, 5, 0.05। ক্রিয়েটিনিন, মনে করো 7 বছর বয়সে সবাই সবচেয়ে বেশি ক্রিয়েটিন থাকে। 7 বছর বয়সে সবচেয়ে বেশি মানুষ ক্রিয়েটিভ থাকে, যারা চেষ্টা করে যে মনে করো কোনো একটা প্লেন বানাবে কাগজের, বা কোনো একটা কারণে যারা কোনো খেলনা ভেঙে সেখান থেকে মোটর বের করবে, মোটর বের করে সেখান থেকে অনেক ধরনের খেলনা বানাবে আর আলাদা করে। তো সেটা হচ্ছে অনেক বেশি ক্রিয়েটিভ থাকে, তার ক্রিয়েটিভিটি সবচেয়ে বেশি থাকে 0.07। আর ক্রিয়েটিনিন না, কিন্তু ক্রিয়েটিন, টিন মনে রাখবা যে একটি ক্রিয়েটিন হচ্ছে, দেখো কয়টা আছে? টিন, টিন কয়টা বলতে? একটা টিন। কয়টা বলতে? একটিন। মনে রাখবা একটিন, একটিন মায়োসিন পড়ছো না? তাহলে একটিন, তাহলে টিন আছে লাস্টে, তাহলে একটিন 0.01। আর কিটোন বডিজ, তাহলে বাড়ি কটা? মনে করো দুইটা ফ্রেন্ড, তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তাহলে বাড়ি, তারা একে অপরের বাড়ি, কি বলতো? তারা একে অপরের বাড়ি, BUDDY। তাহলে বাড়ি মানে কি? দুইজন তাদের এক অপরের বাড়ি। তাহলে তুমি যদি একটু ঢাকে রাখো তাদের বাজে। ইউরিয়া হচ্ছে 2%। ইউরিক অ্যাসিড খারাপ 0.05, পিউরিক অ্যাসিড, অ্যাসিড মানে খারাপ 0.05, ক্রিয়েটিনিন 0.07, বডিজ বাড়ি দুইজন 0.02, ক্রিয়েটিন একটিন 0.01। এটা জিনিসটা দেখো কত সহজে হয়ে গেল। তারপরে দেখো সোডিয়াম হচ্ছে তোমার একবার সতে সাদিয়ানটি, সতে সোডিয়াম, সতে হচ্ছে সাদিয়া আন্টি। সাদিয়া আন্টির বয়স কত? 35 বছর। মনে রাখবা যে 35 বছর তার বয়স। এটা আসলে তোমাদের জাস্ট মনে রাখার জন্য, এটা অন্য কোনো মিনিং নিও না। জাস্ট মনে রাখবা সাদিয়া আন্টির বয়স 35 বছর, শেষ। আর পথে পটাশিয়াম, পথে 15, পথে পটাশিয়াম, পথে 15, কতে ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম আসলে 2+ হয়, 3+ মনে রাখা যায় না। আমি এটা কি করতাম, একটু পাকনামি করে ক্যালসিয়াম 3+ লিখে দিতাম, আর মনে থাকতো 0.03। অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে এমন না বলতো, NH4+, তাই না? 4+, NH4+, তার মানে NH4 এর ক্ষেত্রে করা আছে বলো 4, 0.04। ম্যাগনেসিয়াম, মা কটা হয় বলতো? মানুষের মা হচ্ছে একটাই হয়, তাই না? দুইটা মা তো হয় না, একটাই মা হয়, তার মানে 0.01। আর ক্লোরাইড হচ্ছে মনে রাখবা C60, কি দিয়ে মনে রাখবা? C60 দিয়ে মনে রাখবা ক্লোরাইড।
সালফেট হচ্ছে মনে রাখা যায় না, একটু কঠিন আছে। ফসফেটের স আছে 27, ফসফেটের সাথে 27 মনে রাখবা। ফসফেট হচ্ছে PO4 3 মাইনাস, আর সালফেট হচ্ছে SO4 2 মাইনাস। তাহলে সালফেটের ক্ষেত্রে 2 মাইনাস কম, ফসফেটের ক্ষেত্রে 3 মাইনাস বেশি। তো 27 একটা বেশি, কার্বন বেশি হবে বলতে ফসফেটে বেশি হবে। তো অলরেডি এটা পড়াই ফেলছি তোমাদেরকে। এখান থেকে ইনশাআল্লাহ যদি তোমরা কোনো এমসিকিউ আসে কোনোভাবেই মিস দিবা না। মেডিকেলের জন্য এটা একটু ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা একটু মিস দিও না ভাইয়া। যদিও আমি বলে থাকি যে ভাইয়া এখন প্রশ্ন কম আসে পড়িও না, বাট যারা হচ্ছে তোমাদের একটু হাই লেভেলের, হাইয়ের পড়াশোনার চেষ্টা করতেছো বা চাচ্ছ যে না হাইয়ের পড়াশোনা করবো, তাদের ক্ষেত্রে জিনিসটা একটু খেয়াল রাখে। এখন দেখো নিচের একটা কথা লেখা আছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে যে জৈব পদার্থ কতটুকু আর অজৈব পদার্থ কতটুকু। মনে রাখবা যে জৈব হচ্ছে 60%, কি বললাম, জৈব হচ্ছে 60%, আর অজৈব হচ্ছে 40%, কি বললাম, জৈব হচ্ছে তোমার 60। এখন মনে হতে পারে ভাই জৈব অজৈব বুঝি না। মনে রাখবা যে যেটা হচ্ছে হাজারি সেটা হচ্ছে তোমার অজৈব। না কি বুঝলেন, মনে করো হাজারি স্যারের একটা দেওয়া আছে না, ছক দেওয়া আছে মৌলগুলো 1 থেকে 118 পর্যন্ত, যেখানে যতগুলো মৌল আছে সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট, ওটা চলে, বাট এখানে বুঝতে হবে সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যত কিছু আছে এগুলো হচ্ছে সবই অজৈব। আর জৈব হচ্ছে দেখো ইউরিয়া, দেখো এখানে লেখাই আছে উপরে, আমরা যেগুলো পড়লাম সেগুলো হচ্ছে জৈব। জৈব এটা হচ্ছে অজৈব, এই জিনিসটা অনেকে খেয়াল করে না, অনেকে বুঝে না যে ভাই জৈব কি। জৈব হচ্ছে ভাই ইউরিয়া এগুলোর নাম, আর অজৈব হচ্ছে যে কোনো মৌলের নাম, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম মৌলের নাম, বা সালফেট ফসফেট যে কোনো যদি কিছু আছে যেগুলো হাদিসের বইয়ে পাওয়া যায় সেগুলোই হচ্ছে অজৈব। ঠিক আছে, এখান থেকে অবশ্যই আমরা জিনিসগুলো একটু খেয়াল রাখবো, জিনিসগুলো কখনোই মিস দেওয়া যাবে না। এন্ড আমাদের এখানে আর আইএস বেশি দূর নাই, আমাদের এখানে আর কয়েকটা পেজ আছে, আমরা ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। এর মধ্যে দেখো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে মূত্রের অস্বাভাবিক কিছু উপাদান। এর মধ্যে মনে রাখতে হবে যদি আমাদের গ্লুকোজ পাওয়া যায়, এটা অনেকে জানো, গ্লুকোজ পাওয়া গেলে ডায়াবেটিস মেলাইটাস হয়। ডায়াবেটিস দুই ধরনের, একটা হচ্ছে মেলাইটাস, একটা হচ্ছে ইনসিপিডিস। মেলাইটাস হচ্ছে খুবই কমন, যেটা গ্লুকোজ তোমার বের হয়ে যায়, মানে ব্লাডে গ্লুকোজটা থাকে। আর ইনসিপিডিস হচ্ছে তোমার এডিএইচ কম থাকে, লাস্টে দেখবা তোমাদের লেখা আছে, একটু লাস্টে যাই তোমরা দেখতে পারবা, এই দেখো এখানে লেখা আছে যে ডায়াবেটিস যে বহুমূত্র, যেটা হচ্ছে বহুমূত্র ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা হচ্ছে এডিএইচ, এডিএইচটা কম করণ হয়। আরটা হচ্ছে তোমাদের ডায়াবেটিস ইন মেলাইটাস, মেলাইটাস হচ্ছে ইনসুলিন কম হয়, মেলাইটাসে ইনসুলিন কম হয়, তার মানে এটা পারাই ফেলছি। আর মনে রাখবা যে যেহেতু ইনসুলিন কম হয় তার মানে কি গ্লুকোজটা তোমার ব্লাডে থাকে, গ্লুকোজ যদি ব্লাডে থাকে তাহলে কি হবে, গ্লুকোজের মধ্যে মিষ্টি পাওয়া যাবে, মতে মিষ্টি মতে মধু, তার মানে মধুমেহ রোগ কাকে বলে এটা বললেই বলতে হবে ভাইয়া এটা কোনো কথা নাই, এটা হচ্ছে তোমাদের ডায়াবেটিস মেলাইটাস। অথবা তোমার হচ্ছে যেটা যে তোমাদের কি বলি মধুমেহ রোগ, সেম জিনিস। মূত্রের সাথে শর্করা নির্গত হয় মানে গ্লুকোজ নির্গত হয়, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাতে আমরা অবশ্যই পড়বো জিনিসগুলো, এখানে কোনোটাই মিস দেওয়ার না। ঠিক আছে, এখান থেকে আমাদের অবশ্যই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এখানে দেখো গ্লুকোজ বের হয়ে যাবে গ্লাইকোসুরিয়া বলে, লাস্টে সুরিয়া যোগ হয়, সুরিয়া। গ্লুকোজ বের হলে গ্লাইকোসুরিয়া, যদি প্রোটিন বের হয় তাহলে প্রোটিন ইউরিয়া, যদি লিপিড বের হয় তাহলে লিপুরিয়া, আর বিলিরুবিন বের হলে বিলিরুবিনিয়া, রক্ত বের হলে হিমাচুরিয়া। মনে রাখবা হিম মানে রক্ত, হিম মানে রক্ত, তাহলে হিমাচুরিয়া মানে হচ্ছে রক্ত বের হয়ে যাওয়া। কারণের মধ্যে মনে রাখো, এই কারণের মধ্যে একটা জিনিস খালি মনে রাখবা, বাকিগুলো সব নাম মনে রাখলেও চলবে। সেটা হচ্ছে বিলিরুবিন কখন পাবা বলো তো, জন্ডিসে পাবা। বিলিরুবিন কখন পাবা বলো তো, জন্ডিসে পাবা। আর রক্ত কখন পাবা বলো তো, যদি বৃক্কে আঘাত লাগে বা প্রস্টেট প্রদাহ হওয়া বৃক্কে, এই জন্য আর কি। আর মনে রাখবা লতে লিপিড লতে অ্যালকোহল, এই যে দেখো লতে লিপিড অ্যালকোহলের ল আছে, যারা একটু চালাক তারা হচ্ছে লয়ের নিচে একটা দাগ দেবে, আর লয় এখানে একটা লয়ের নিচে দাগ দেবে, তাহলে অ্যালকোহলের কারণে লিপিড বের হয়ে যায়। এটা জানতে হবে, আমাদের ব্লাডের মধ্যে অনেক লিপিড থাকে, এগুলো বের হয়ে যাচ্ছে। কমন কমন সেন্সের মধ্যে কিছুটা পড়ে যে লিপিড যদি বের হয়ে যায় তাহলে লিপুরিয়া বলা হয়। তো নামের সাথে এগুলো এগুলো মিল আছে, অনেকটাই মিল আছে। এখন কথা হচ্ছে ভাই মূত্র ত্যাগের মধ্যে জিনিসটা আমরা পড়তে হচ্ছে ভাই, কেন পড়তে হচ্ছে আমি জানি না, যে মানুষদের 6 থেকে 8 বার মূত্রত্যাগ করে। নর্মালি ক্লিনিক্যালি আমাদের লাগে, অনেকে দেখা যায় জিজ্ঞাসা করে যে ভাই আপনার কয়বার মূত্রত্যাগ করছেন, 6 থেকে 8 বার যদি হয় থাকে তাহলে আমরা বুঝি ঠিক আছে লোকটার ক্ষেত্রে মূত্রত্যাগের পরিমাণটা ঠিক আছে। আর আমরা তো যেটা বলছি যে 280 থেকে 320 হলে ইচ্ছা জাগে, কারণ ইচ্ছা ইচ্ছা কখন হবে বলতো, 280 থেকে 300 মিলিলিটার। আর ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 700 থেকে 750, জিনিসটা খুবই সোজা। আর ডেট্রোসেল পেশি এখানে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট, দেখানো নাই যে ডেট্রোসেল পেশির সংকোচনের মাধ্যমেই স্ফিংটার থাকে না, সেগুলো হচ্ছে প্রসারণ ঘটিয়ে মূত্রত্যাগ নিষ্কাশিত হয়। জিনিসটা খুবই সোজা, আমি খুব টাচে বলতেছি, কারণ হচ্ছে জিনিসটা আমরা ট্রাই করতেছি যে চ্যাপ্টারটাকে আমরা কম সময়, যত কম সময় আমরা শেষ করতে পারি তত আমার জন্য ভালো। এখন দেখো যেগুলো বর্জ্য তৈরি হচ্ছে এগুলো কিসের মাধ্যমে হচ্ছে, মনে রাখবা ইউরিক অ্যাসিড হচ্ছে পিউরিন ক্ষারক, কি বললাম দাগা রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, পিউরিন ক্ষারকের মাধ্যমে তৈরি হয়। পিওর নিন মনে রাখবা, পিওর পিওর সিলভার, মনে রাখবা যে পিওর সিলভার, পিওর সিলভার মানে কি, এই যে পিওর সিলভারে এ যদি আমরা সিলভার লিখি না, তাহলে অ্যাডেনিন আর গুয়ানিন, এই অ্যাডেনিন আর গুয়ানিন এই দুটো হচ্ছে পিউরিন ক্ষারক, কারণ এই পিউরিন ক্ষারকের মাধ্যমে কি তৈরি হবে, ইউরিক অ্যাসিড তৈরি হবে। এই দেখো লেখাই আছে এখানে, আমার তো লেখা উচিত ছিল না, তবে তাও লিখে দিলাম, হয়ে গেল। যে পিউরিন ক্ষারক হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন এটা হচ্ছে তোমার অনেক কিছু লেখা আছে, দরকার নেই ভাইয়া, এটা অনেক কঠিন জিনিস, বাদ দাও বাদ দাও বাদ দাও, পড়তে চাইলে পড়তে পারো।
বলতে তোমারই, তুমি যদি রিং দিতে চাও রিং দিয়ে অবশ্যই দিবা, বাট এগুলো দরকার নাই। এখান থেকে আমরা জানবো যে ইউরিক অ্যাসিড তৈরি হয় শেষ। আর ইউরিক অ্যাসিড, তাই না? ইউরিক অ্যাসিড একটু মনে করার চেষ্টা করি। ইউরিকের মধ্যে ক আছে, তার মানে ক দিয়ে আমরা কি বলছিলাম ভাই? টিকটিকি। আচ্ছা, পতঙ্গ টিকটিকি, তাই না? খায়। তারপরে টিকটিকি কে খায়? সাপ খায়। সাপকে কে খায়? পাখি খায়। এই জিনিসটা এভাবে মনে রাখছিলাম, তাহলে ইনশাল্লাহ আমাদের প্রশ্ন আসলে আমরা এখান থেকে কোনোভাবেই ভুল করবো না। হাইপার ইউরিকোসুরিয়া, এখান থেকে আর কিছু করার দরকার নাই। একটা জিনিস মনে রাখবা যে বৃক্কে পাথরের জন্য কে দায়ী? ইউরিক অ্যাসিড দায়ী। কি যাই বলতে? ইউরিক অ্যাসিড দায়ী। খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ একটা আসে। এমসিকিউ এটা মেডিকেলে একবার আসছিল যে বৃক্কে পাথরের জন্য কোনটা দায়ী, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট। ক্রিয়েটিনিন, এটা জানতে হবে যে আমাদের মাসেলের মধ্যে থাকে ক্রিয়েটিন, কি বললাম? পেশির মধ্যে থাকে আমাদের ক্রিয়েটিন। এই ক্রিয়েটিনকে ভাঙে কে? মনে করো ভেঙে যায়, কোনো একটা কারণে ভেঙে গেল। মাসেলের মধ্যে দেখো প্রথমে কি হয়, যে ক্রিয়েটিন ছিল সেটা ভেঙে গিয়ে হবে তোমার কি হবে? ক্রিয়েটিনিন হবে। একটু মনে করার চেষ্টা করি যে ক্রিয়েটিন একটিন মানে 0.01%, আর ক্রিয়েটিনিন হচ্ছে 0.07%। জিনিসটা মনে রাখবা। বাকি এইসব কিছু দরকার নাই, এগুলো কোনো গালি পড়তে হয় না, না পড়লে কোনো সমস্যাই নাই। বাট মনে করো তোমার একটা রোগী আসছে, তুমি তার কি দেখবা ভাই? কিডনি কোন টেস্টটা তাকে দিবা? তো কোনো যদি টেস্ট নাও দাও, একটা টেস্ট দিতেই হয়, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন, সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনিন আমরা দেই, যদি দেখি যে ভাই পুরুষদের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার আছে, তাহলে বলি ভাই ঠিক আছে, আপনার কিডনি কোনো সমস্যা নেই। যদি নারীদের ক্ষেত্রে আবার একটু কমে যায়, 0.6 থেকে 1 কমাও 0.5, আর 1.2 থেকে 1 কমাও তাহলে 1.1। তার মানে এটা হচ্ছে নারীদের ক্ষেত্রে। আর মিলিগ্রাম পার ডেসিলিটার অংশ মনে রাখবা, এটা হচ্ছে একটা হচ্ছে ফিমেল, একটা হচ্ছে তোমার মেল। তাহলে এই মেলের ক্ষেত্রে আমরা এই দুটো টেস্ট খুবই 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 করি, সেটা যেহেতু ক্লিনিক্যালি আমরা জিনিসটাকে অনেক বেশি বেশি করি, সেটা আমরা এটাকে পড়তে হবে ভাইয়া। ক্লিনিক্যালি যেটা আমাদের লাগতেছে সেটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে, এখানে মিস দেওয়ার কোনো চান্স নাই। তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা লেভেল আমরা চলে আসছি। এখন অসমো রেগুলেশন জিনিসটা আমরা বুঝাই। নেক্সট হচ্ছে আমাদের পানি ভারসাম্য। আমাদের শরীরের মধ্যে কত পার্সেন্ট পানি বলতে পারবা? এটা কিন্তু 70% বলা যায়। অন এভারেজ এটা 70 থেকে 90% অনেকে বলে। প্রোটোপ্লাজমের আমাদের যে পার্সেন্টেজ, সেটা প্রোটোপ্লাজম, আর সাইটোপ্লাজম হচ্ছে তোমার 65 থেকে 96, এটা আমরা পড়ে আসছি বোটানিতে, বাট আপাতত এটা দরকার নেই। আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে একটা পানি ভারসাম্য, এটা কিভাবে রক্ষা করতেছে? এটা রক্ষা করার মেইন কাজই হচ্ছে কিডনি। কার কাজ বলতো? কিডনি। কিডনি কিভাবে রক্ষা করতেছে? দেহে সোডিয়াম পটাশিয়ামের যেই মাত্রা, আমি যেটা বললাম, লবণ কি করে? লবণ হচ্ছে পানি টান, লবণের নতে পানি, সে পানি টানতেছে, পানি টানার মাধ্যমে কি করতেছে? অসমো রেগুলেশন ঘটাচ্ছে। এখন এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এডিএইচ দ্বারা হয়ে থাকে, আরেকটা হচ্ছে তোমার নিউরো সিক্রেশনের মাধ্যমে যেটা হচ্ছে, মানে দেখাচ্ছি তোমাকে। একটা হচ্ছে সোডিয়াম, একটা পটাশিয়াম। এখন অসমো রেগুলেশনের মধ্যে মনে রাখবা অ্যান্টি ডায়োরেটিক হরমোন এডিএইচ কি করে বলতো? অ্যান্টি, অ্যান্টি মানে কি? উল্টা, তাই না? অ্যান্টি মানে হচ্ছে উল্টা, ডায়োরেটিক মানে হচ্ছে ইউরিন ডাবল করে দিবে, তাই না? তার মানে ইউরিনকে কমাই দিবে। ইউরিয়া তোমার যে মানে তোমার ইউরিন মানে কি? মূত্র, মূত্র পরিমাণটা কমাই দিবে। এবং কি তৈরি করবে বলতো? তোমার ব্লাডে পানির পরিমাণ বাড়ায় দিবে। জিনিসটা যদি না বুঝে থাকো বা একটু রিভাইন্ড করে দেখে নিও। আমি আপাতত একটু ফার্স্ট যাবো এখন, যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস আছে না, এখান থেকে তোমার এডিএস নিঃসৃত হয়, যেগুলো দেখাচ্ছি সেগুলো পড়বা জাস্ট। এখান থেকে নিউরো সিক্রেশন, নিউরো সিক্রেশন মানে হচ্ছে এখানে নার্ভ সেল থেকে তোমার নিঃসরণ হচ্ছে, সেটাকে নিউরো সিক্রেশন বলে। এখানে কি হচ্ছে তোমার? এই যে অসমো রিসেপ্টর যেগুলো, এগুলো দরকার নেই। হাইপোথ্যালামাস থেকে তোমার এডিএস নিঃসরণ হলে এখানে কি হবে? তোমার পানি শোষণ বাড়বে, পানি শোষণ বাড়বে, পানি শোষণ বাড়বে। আবার দেখো পানি শোষণ ক্ষমতা যদি কমে যায়, দেখো পানি শোষণ ক্ষমতা যদি কমে যায়, তাহলে পানি শোষণ ক্ষমতা বাড়াতে হবে। তাহলে পানি শোষণ ক্ষমতা বাড়লে রক্তে পানি পরিমাণ বাড়বে, বাট কিডনি থেকে ইউরিন পরিমাণ কমবে, মানে ইউরিন কম তৈরি হবে। শেষ। এটুকু জাস্ট মনে রাখবা। আমার পরে এগুলো সেম জিনিস আমার লেখা আছে, আমি পড়াচ্ছি। সোডিয়াম মনে রাখবা, যে মনে করো একটা সেল, এটা হচ্ছে আমাদের সেল। সেলের ভিতরে সোডিয়াম বেশি থাকে, সরি সোডিয়াম কম থাকে, বাইরে সোডিয়াম বেশি থাকে, পটাশিয়াম ভিতরে বেশি থাকে। পটাশিয়াম ভিতরে লিখে রাখো। মনে রাখো বাইরে সোডিয়াম বেশি, তার মানে সোডিয়াম বাইরে কত হবে বলতো? এটা জিনিসটা এমসিকিউ দেয় অনেক কোচিংয়ে, যে বাইরে সোডিয়াম হচ্ছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার, আর ভিতরে পটাশিয়াম হচ্ছে খুবই কম, মানে খুবই কম বলতে বেশি আর কি, এটা 120 থেকে 150। তুমি একটা জিনিস মনে রাখো ভাই, এই জিনিসটা থেকে একটা জিনিস খুবই কমন জিনিস, সেটা হচ্ছে আমাদের ইসিএফ বলে, মানে ইসিএফ দরকার নেই, মনে রাখবে যে কোষের বাইরে সোডিয়াম হচ্ছে তোমার 135 থেকে 145। এই জিনিসটা আমার মেডিকেলে লাগে আমাদের খুবই, এটা আমাদের স্যাররাও জিজ্ঞেস করতে চায়, সব জায়গায় জিজ্ঞেস করে এরা। আর বাইরে তোমাদের সেলের বাইরে পটাশিয়াম হচ্ছে তোমাদের 3.5 থেকে 5.0, এটা হচ্ছে মিলি মোল পার লিটার। জিনিসটা একটু মনে রাখি। এখানে অবশ্য মানটা একটু আলাদা, আলাদা না আসলে সেমি দেওয়া আছে, 2.5 থেকে 5। এই দুইটা মান মেডিকেলে আমাদের খুবই ধরে। সারা যদি প্রশ্ন করে কোনো কালে মেডিকেলে, তাহলে এই দুইটা মান খুবই ইম্পর্টেন্ট, জিনিসটা একটু খেয়াল রাখিও। বাকি সব মান অনেক সময় অনেক কোচিংয়ে দেয়, বাট আমি মনে করি ভাই এসব জিনিসগুলো কোনোভাবেই তোমার ব্রেনের মধ্যে রাখাটা খুবই টাফ। প্রথম হয়তো একটা চ্যাপ্টার তুমি মনে রাখতে পারবা, বাট পরে অনেক সমস্যা হবে। এখানে আরেকটা জিনিস যেটা মনে রাখবা, পথে পেশি, পথে পটাশিয়াম। পেশি দুর্বলতা কখন অভাব হবে জানো? যখন পটাশিয়ামের অভাব হবে। এখন মনে করো তোমার আজকে কোনো খেলতে গিয়ে পেশি দুর্বলতা হলো,
তখন তুমি কি করলা, বেশি বেশি কলা খেলা, কলাতে কি থাকে, পটাশিয়াম থাকে, তাহলে তোমার কি হবে, তোমার পেশি দুর্বলতা চলে যাবে। এছাড়া পেশি দুর্বলতা অনেক কারণে হয়, বাট তুমি যদি চাও না আমরা প্রাকৃতিক রেমেডি চাই, তাহলে কলা বেশি করে খাবা, পেশি দুর্বলতা কমে যাবে। কেন? কারণ পটাশিয়াম ওখানে বেশি আছে। শেষ। আপাতত এখান থেকে আমাদের জানতে হবে যে, এখান থেকে আমাদের মেইনলি যতটুকু পড়ছি এর থেকে আর কিছু পড়তে হবে না। এখন কিডনির অনেকগুলো রোগ নিয়ে আমরা আলোচনা করব। এখানে অনেকগুলো রোগ দেওয়া আছে, আমরা সিম্পলি জাস্ট এমসিকিউ টাইপ করে যেগুলো পড়া উচিত। দেখো জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে যে অলরেডি কিন্তু চ্যাপ্টারে আমরা অনেক কিছু পড়ে ফেলছি, এখন অল্প জিনিস মাথায় নিয়ে আমাদেরকে চ্যাপ্টারটা শেষ করতে হবে। এই চ্যাপ্টারের মধ্যে দেখো 70 বছরের যদি বেশি বয়স্ক হয়ে যাও, কেউ হয়ে যায়, তাহলে 50 থেকে 70% জাস্ট কার্যক্ষম থাকে কিডনিগুলো। এর মধ্যে কিডনি বিকল হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তখন কিডনি বিকলের মধ্যে একটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী, একটা হচ্ছে একদম কেবলই হলো, মনে করো 2 দিন 3 দিনের মধ্যেই একটা কিডনি বিকল হয়ে গেল, মানে তাৎক্ষণিক। আর হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী। তাৎক্ষণিক কত বলো তো? 48 ঘন্টা, খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে রাখো। 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে যদি বিকল হয়ে থাকে, তাহলে সেটা কি কি বলতেছি আমরা? তাৎক্ষণিক, তাই না? তাৎক্ষণিক, খুবই ইম্পর্টেন্ট। আর দীর্ঘস্থায়ী হচ্ছে 3 মাস বা তারও বেশি সময় ধরে হলে, তাহলে এটা দীর্ঘস্থায়ী হয়। অ্যান্ড অনেকগুলো উপসর্গ দেখা যায় এর মধ্যে, আমি তোমাকে কিছু বলতেছি। দেখো যে তাৎক্ষণিক বিকলের কারণ হচ্ছে কি, 70% বিকলের কারণ হচ্ছে ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ। এটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখো। ডায়াবেটিস যদি কারো থাকে, তাহলে মনে রাখবা যে তার কিডনি বিকল হওয়ার চান্স বেশি। আর একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, অথবা হাইপার টেনশনও বলতে পারে, হাইপার টেনশন। রক্তে প্রবাহ, এর অনেক কিছু লেখছেন, এগুলো বাদ। আসলে আমি বলে দিই, এগুলো হচ্ছে রিডিং, লেখা আছে রিডিং দিতে, বাট আমি বলবো বাদ, এগুলো বাদ দাও, কোনো দরকার নেই, কোনো দরকার নাই। লক্ষণগুলোর মধ্যে একটা জিনিস মনে রাখবা যে, আমাদের, মনে করো তুমি আজকে মূত্র ত্যাগ করতে গেলা, তোমার মূত্রের সাথে রক্ত পাওয়া গেলো, কি পাওয়া গেলো? রক্ত। তার মানে রক্ত মূত্র যদি পাও হেমাচুরিয়া, তাই বুঝতে হবে কিডনির সমস্যা হয়ে গেছে। আর দুটো জিনিস বললাম, উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা কি হচ্ছে, তোমার কিডনির সমস্যা হয়েছে, কিডনি কোথায় থাকে বলো তো? কোমরে থাকে, লাম্বার রিজনে থাকে, তার মানে কোমরে ব্যথা হবে ভাইয়া, কোমরে। দেখো কোমরের মাঝখানে দুই পাশে ব্যথা ভাইয়া, খুবই ব্যথা, ফ্ল্যাঙ্ক পেইন, ফ্ল্যাঙ্ক পেইন, কোমরের দুই পাশে ফ্ল্যাঙ্ক বলা হয়, ফ্ল্যাঙ্ক পেইন, খুব ইম্পর্টেন্ট। এন্ড এখানে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এখানে লাস্টে একটা জিনিস মনে রাখবা যে, পানি খেলেও মূত্রত্যাগ হয় না, বা মূত্রথলিতে মূত্র জমা হয় না, অনেক কিছু আছে। এই তিনটা জিনিস কেন বললাম ভাই? কারণ এগুলো হচ্ছে ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট। আমরা জিজ্ঞেস করি ভাই যে, আপনার কোমর ব্যথা আছে, আপনার কি মূত্রের সাথে রক্ত আসে? এই জিনিসগুলো আমরা জিজ্ঞেস করি। যেহেতু আমরা জিজ্ঞেস করি, সেজন্য আমাদেরকে এটা জানতে হবে কেন, কি কি লক্ষণগুলো পাওয়া যায়। এই লক্ষণগুলো একটু দেখে রাখবো ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। সিকিউতে দেয় ভাইয়া, সিকিউতেও খুবই ইম্পর্টেন্ট এগুলো। সিকিউতে আসে, সব আসে না, জাস্ট একটু জিনিসগুলো সিকিউতে আইডেন্টিফাই করার জন্য কি দেয়, মাঝে মধ্যেই দেয়। তাৎক্ষণিক বিকলের করণীয় অনেক কিছু লেখা আছে, আমি বলবো যে এখানে অনেক কিছু লেখছে, আমরা এগুলো পড়বো না, কোনোটাই পড়বো না। এই যে পড়াই ফেলছি অলরেডি, এরিথ্রোপয়েটিন, ক্যালসি ট্রায়োল পড়াই ফেলছি আমরা, খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়াই ফেলছি ভাই, সবই পড়ানো হয়ে গেছে তোমাদের, সবই আমরা পড়ে ফেলছি। এখান থেকে তাৎক্ষণিক বিকলের নির্ণয়, এটা বললাম, ক্রিয়েটিনিন টেস্ট করবো আমরা। এছাড়াও আমাদের দরকার নেই, এসব দরকার নেই। বিকল হলে যে আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, অ্যানিমিয়া হয়, এটা বলে রাখছি। এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিনের ব্যাখ্যাটা একটু খেয়াল রাখবে, তাহলেই হবে। ডায়ালাইসিস, দেখো রক্তে রেচন বর্জ্যের বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? অ্যাজোটেমিয়া, খুব ইম্পর্টেন্ট। মানে রেচন বর্জ্য যদি বেড়ে যায়, তাহলে অ্যাজোটেমিয়া বলে। যেগুলো দেখাচ্ছি, আমি একবার হাইলাইট করে দিচ্ছি, মুখে বলতেছি, অবশ্যই ভাইয়া তুমি যদি পারো, না বুঝো তাহলে খাতায় লিখে লিখে মুখস্থ করে ফেলো ভাইয়া। মেডিকেল অ্যাডমিশন তুমি দিবা, বা তুমি বায়োলজি পড়তেছো, তোমার মুখস্থ করতে হবে না, এটা হতেই পারে না। যে বেশি বেশি বুঝাবে তার জন্য 2 দিন 3 দিন লাগতে পারে চ্যাপ্টার শেষ করতে হয়। বাট আমি চাই তুমি একদিনে শেষ করে 3 দিন জাস্ট নিচ থেকে রিভিশন দাও। 3 দিন একই চ্যাপ্টার পড়লে তোমার যেই আউটকাম হবে, তার থেকে তুমি যদি একদিন করে এক অল্প চ্যাপ্টার পড়লা, পরের দিন অল্প করে পড়লা, এভাবে জিনিসটা অনেক বেশি লং প্রসেস হয়ে যাবে। শর্ট প্রসেস বারবার রিপিট করলে তোমার যে এবিলিটি টু, মানে এবিলিটি যেটা আছে তোমার, রেসিডুয়াল ভলিউম যেটা বলে আমাদের, সেটা তোমার বাড়বে। রেসিডুয়াল ভলিউম সেই ভলিউম যেটা তোমার পরীক্ষার আগে তোমাকে রিভিশন দিতে হচ্ছে না। আমি যেমন যে আজকে পড়াচ্ছি, আমি কিন্তু কোনো ধরনের প্রিপারেশন নিয়ে আসিনি। আমার প্রিপারেশন ছিল জাস্ট আমি যে পিডিএফটা রেডি করছি, আমি জাস্ট একটু তোমাদের যতটুকু দরকার আমাদের মাইক থেকে আমি সব রেডি করে বসে পড়ছি ক্লাস নিতে। আমার কিন্তু কোনো প্রিপারেশন নাই। আমি কি মেডিকেলে পড়ি এই জন্য না, আমি জিনিসগুলোকে প্রায় 41 বার আমি সব বই শেষ করছি। আমার জুলজি, বোটানি সব 41 বার শেষ করা ছিল। সব পুরো ইন্টার লাইফ প্লাস হচ্ছে এডমিশন লাইফে। আমি এতবার জিনিসগুলো পড়ছি, এতবার জিনিসগুলোকে মাথায় নেওয়ার ট্রাই করছি। জিনিসগুলো তোমাকে ট্রাই করতে হবে। হ্যাঁ, আমি আজকে সিলেবাস শেষ করে আমি ট্রাই করবো 3-4 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করবো, পরবর্তীতে আমি জাস্ট রিভিশন দিব। রিভিশন জিনিসটা অনেক বেশি এফেক্টিভ। তোমার ইন্টার লাইফে আমি জানি তোমরা অনেকেই অনেক বেশি হতাশ, কারণ তোমাদের সিলেবাসে অনেক বেশি টাইম কম। বাট জিনিসটা হচ্ছে, তুমি যদি বারবার একই জিনিস পড়ো এবং জাস্ট রিসোর্সগুলোকে কম রেখে পুরো সিলেবাস অন টাইম বলতে আমি বলতেছি যে ফার্স্ট ইয়ারে শেষ করাটা সবচেয়ে বেস্ট। এরপরে যদি সময় নাও, নিতে পারো,
বাট আমি বলবো আমি যেভাবে শেষ করাচ্ছি এভাবে প্রতিটা চ্যাপ্টার যদি শেষ করতে পারো একদিনে, তাহলে ভাইয়া অবশ্যই, আমি কি তুমি কম বুঝাইছি, তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? অবশ্যই না। আমি কিন্তু অলরেডি স্টুডেন্ট পড়াইছি, আমি জানি এভাবে পড়াইলে তারা বুঝতে পারে। তার মানে যারা বুঝে তারা অলরেডি বুঝে গেছে। আর তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই অবশ্যই তুমি লং প্রসেস যাইতে পারো, লং ক্লাস করতে পারো। বাট আলটিমেটলি তোমার যেটা টার্গেট হওয়া উচিত সেটা হচ্ছে কম সময়ে সিলেবাস শেষ করা। তো যাক, অনেক কথা বললাম, আপাতত আমরা একটু আগাই, অনেক পড়া এখনো বাকি আছে, জাস্ট সামান্য একটু পড়া। যে রক্তে এরেচন পদার্থ বৃদ্ধি পাওয়াকে অ্যাজোটেমিয়া বলে, খুব ইম্পর্টেন্ট, দেখা রাখবো ভাইয়া, কোনো কথা নেই, দেখা রাখবা। মানুষের দেহে যে অসুস্থতা, এই দেখো অ্যাজোটেমিয়া হলো, এরপরে মনে করো তুমি অসুস্থ হয়ে গেলে ভাইয়া, তাই তোমার কি হবে? ইউরেমিয়া। এমিয়া মানে ব্লাড, এমিয়া মানে ব্লাড, অ্যানেমিয়া মানে রক্তে মানে আলবিসি নাই, ইউরেমিয়া মানে ইউরিন আছে কোথায়? ব্লাডে ইউরিন বেড়ে গেছে, ঠিক আছে? আর ডায়ালিসিস কে আবিষ্কার করছে? ডায়ালিসিস স আছে, জর্জ হাসের মধ্যে স আছে। আবিষ্কারক আর নামের মধ্যে একটা মিল আছে। ডায়ালিসিস দুই ধরনের, একটা হচ্ছে হিমোডায়ালিসিস আর হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। হিমো মানে হচ্ছে ব্লাড, পেরিটোনিয়াল হচ্ছে আমাদের যে পেরিটোনিয়াম আছে সেটা। হিমোডায়ালিসিসে দেখো তোমাদের রক্তটা সরাসরি এখানে ব্লাড থেকে আমরা বের করতেছি, আমাদের যে হাত থেকে বের করে পুরো একটা প্রসেসের মধ্যে আবার ঢুকাই দিচ্ছি ব্লাডটাকে। এবং এখানে একটা ডায়ালাইজিং ফ্লুইড থাকে, কি বললাম? ডায়ালাইজিং ফ্লুইড থাকে, কি বললাম? ডায়ালাইজিং ফ্লুইড থাকে। এই যে একটা ডায়ালাইজিং ফ্লুইড, এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? দেখো এখানে লেখাই আছে, রক্তকণিকার প্রোটিন বের হতে পারে না, ব্যাপিত হতে পারে না, খুব ইম্পর্টেন্ট। এখন প্রতিটা প্রসেস 4 থেকে 5 ঘন্টা লাগে, যারা তোমরা জানো, যাতে নারীর ক্ষেত্রে তোমাদের ডায়ালাইসিস করা হয়েছে, সপ্তাহে 3 দিন যাইতে হয়। অ্যান্ড শুধু সপ্তাহে না, দেখো রোগীকে 2 বার বা 3 বার হিমোডায়ালিসিস করতে হয় প্রতি সপ্তাহে। এইটা খুবই কস্টলি, খুবই কস্টলি ভাইয়া। যারা করছো বা তোমাদের যারা করতে হয়েছে, আমি তোমরা জানো খুবই কস্টলি, প্লাস হচ্ছে 4 থেকে 5 ঘন্টা ওখানে বসে থাকতে হয়। তাই অনেকটাই দেখা যায় কষ্টের জন্য, মানে কষ্টের ব্যাপার। আর কিডনি প্রতিস্থাপন করতে হলে অনেক সমস্যা আছে, একটু পরে পড়াচ্ছি। ডায়ালাইসিস, যে ডায়ালাইসিস যেটা বললাম, ডায়ালাইজিং ফ্লুইড যেটা আছে সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন একটা সঠিক তাপমাত্রা রাখতে হয়, তবে সঠিক আয়নের ভারসাম্য রাখতে হয়, কারণ আমাদের ব্লাডে মনে করো একটা আয়নের ভারসাম্য আছে। যদি উল্টাপাল্টা করি, যদি সোডিয়ামের লেভেল আমি যদি 145-এর কম বেশি করি বা 135-এর কম করে দিই, তাহলে কিন্তু ভাই সমস্যা আছে, তখন রুগী কিন্তু অসুস্থ হয়ে যাবে। তখন ডায়ালাইসিস যে করছি উল্টা রুগী মারা যাবে। তো রুগীর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই। এখন সঠিক তাপমাত্রা, অবশ্যই সঠিক আয়নের ভারসাম্য খুব ইম্পর্টেন্ট। আর অনেক কিছু এখানে লেখা আছে, আমার আপনাদের জানতে হবে যে এখানে সঠিক পিএইচ, বাফারিং ক্যাপাসিটি, রিডিং দিবা, ডাইরেক্ট রিডিং দিবা, জাস্ট রিডিং। আচ্ছা, পেরিটোনিয়াম কি? আমাদের দেখো এই যে পেরিটোনিয়ামে আবরণ আছে, এই পেরিটোনিয়ামে আবরণের মাধ্যমে আমাদের কি হয় বলতো? এখানে আমাদের একটা পর্দা হিসেবে কাজ করে, মনে রাখবা। আমাদের যেই পর্দা আছে, আমাদের যে গ্লোমেরুলাসের পর্দা আছে, সেটার মাধ্যমে কি হয়? পর্দার মাধ্যমে কিছু জিনিস বের হয়, কিছু জিনিস বের হয় না। তো আমাদের পেরিটোনিয়াম কিভাবে একটা পর্দা হিসেবে ইউজ করা হয়, দেখো এখানে লেখাই আছে, পেরিটোনিয়াম ঝিল্লি। এই ঝিল্লি মানে কি? পর্দা। এটাকে আমরা কি ইউজ করতেছি? একটা অর্ধবাহিত পর্দা, তাই না? এর মাধ্যমে আমরা রক্তকে পরিশ্রুত করতেছি। দেখো দিনে 3 থেকে 4 বার ডায়ালাইসেট প্রতিস্থাপন করা যায়, খুব ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে খুবই সহজ। এই পেরিটোনিয়ামটা খুবই সহজে করা যায়, 3 থেকে 4 বারই করা যায়, এটা আর কি। বৃক্ক প্রতিস্থাপন, মনে করো তোমার এত ডায়ালাইসিস তুমি করতে চাচ্ছ না, এত কস্টলি, বৃক্ক প্রতিস্থাপন করতে হলে অনেক কষ্ট করতে হবে। অনেকে আইফোন কেনার জন্য বৃক্ক বিক্রি করে দেয়। তো আপাতত আমরা এই বৃক্ক বিক্রি করবো না, কারণ বৃক্ষের দাম এর দামের থেকে অনেক বেশি। তো আমরা ট্রাই করবো যে যেন সুস্থ জীবন লিড করতে পারি, তাই না? এটা আমাদের টার্গেট। এটা হচ্ছে একটা মানে নতুন একটা কিডনি লাগানো হয়েছে এখানে। আপাতত জানতে হবে যেটা, সেটা হচ্ছে বৃক্ষদাতা বা আত্মীয় হতে হবে, অবশ্যই আত্মীয় হলে বেস্ট হয়। কারণ আমাদের দেশে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে মানে আত্মীয়তার সম্পর্ক না থাকলে এটা সমস্যা। আমাদের একটা আইন আছে, এই আইনের জন্য একটু সমস্যা আছে। বাট আলটিমেটলি এখানে এমসিকিউ এটা আসবে যে কত ঘন্টার মধ্যে আমাদের প্রতিস্থাপন করতে হবে? 48 ঘন্টার মধ্যে আমাদের রোগীর দেহে নিয়ে আসতে হবে, নাহলে বৃক্ষ কি হবে? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো বৃক্ষ নষ্ট যাতে না হয়, এই জন্য আমাদের 48 ঘন্টার মধ্যেই আমাদের যে আত্মীয় বা যে হোক না কেন, তার কাছ থেকে নিয়ে আমাদের রোগীর দেহে প্রতিস্থাপন করতে হবে। এখানে অনেক কিছু লেখা আছে, যেমন বৃক্ষ প্রতিস্থাপন অবশ্যই যত্ন নিতে হবে, যত্ন না নিতে হবে না, ঠিক আছে? 15 থেকে 20 বছর কোনো সমস্যা অবশ্যই, প্রতিস্থাপিত বৃক্ষ 10 থেকে 20 বছর কোনো সমস্যা দিবে না, এরপরে সমস্যা হলেও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আসলে কার কতদিন হায়াতে ছিল আমি জানি না, বা যতটুকু সম্ভব আমরা ট্রাই করবো আমাদের সুস্থ লাইফ একটা লিড করার, অ্যালকোহল এগুলো বাদ দেওয়া, তারপর হচ্ছে কিডনির উপর চাপ কম দেওয়া, বা আমাদের হচ্ছে অতিরিক্ত লবণযুক্ত পদার্থ না খাওয়া, এগুলো মানতে হবে একটু। হরমোনাল ক্রিয়া, দেখো হরমোন এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট কেন? একটুকে বলছিলাম না যে অসমোরেগুলেশন, এই অসমোরেগুলেশনের এখন আমাদের মেইন জিনিসটা পড়বো, যে অসমোরেগুলেশনে কি কাজ করতেছে। ওই যে এডিএইচ বললাম না একটু আগে, এডিএইচটা একটু দেখবো। আর হচ্ছে অ্যানজিওটেনসিন মেকানিজম, এটা একটু দেখবো। দেখো আমি খুবই সহজ করে পড়া দিচ্ছি। ডাইইউরেসিস মানে হচ্ছে বেশি বেশি মূত্র তৈরি হবে, এটা কি বলতো? এটার উল্টা হচ্ছে তোমার অ্যান্টি ডাইইউরেসিস। এবং অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এটা একটু লিখে দিই ফুল ফর্মটা, তোমরা অনেকে বুঝতেছো না হয়তো। অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এই অ্যান্টি ডাইউরেটিক হরমোন যেটা আছে সেটা হচ্ছে ইউরিনের পরিমাণকে কমায় দিবে, ঠিক আছে? কমাইলে কি কাজ করবে? বেশি ঘন মূত্র তৈরি হবে, কেন? কারণ পানির পরিমাণ কমে গেছে।
এডিএইচ একটা পলিপেপটাইড একটা হরমোন। আমরা জানি যে কোনো হরমোন হচ্ছে তোমার প্রোটিন, মনে রাখবা হরমোন আর হচ্ছে এনজাইম, কি বললাম, হরমোন প্লাস হচ্ছে এনজাইম, দুইটা কি বলতো, দুইটাই হচ্ছে আমাদের প্রোটিন, কি বললাম, প্রোটিন। প্রশ্ন আসছে, মেডিকেল এটা আসছে, ম্যাথ প্রশ্ন এটা। হরমোন কি জাতীয় পদার্থ, এনজাইম কি জাতীয় পদার্থ, দুইটাই হচ্ছে তোমার প্রোটিন জাতীয় পদার্থ। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা যে এডিএইচ বললাম এটা কাজটা কি, যেটা বললাম মূত্রের তোমার পরিমাণ কমাই দিবে, ঘন মূত্র তৈরি করবে। তাহলে পানীয় হবে কি হবে, গাঢ়তা বাড়বে, রক্তের গাঢ়তা যদি বেড়ে যায় পানীয় হবে, তাহলে হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন হবে। এই অ্যান্টিডায়াবেটিক হরমোন কি হবে, তোমার মূত্রের পরিমাণ কমাই দেবে, দেখো লেখা আছে বেশি পরিমাণ অতি তরলপুত্র যদি উৎপন্ন হয় কেন হবে, এডিএইচ অভাবে হবে। তো বিষয়টা আমি তোমাকে বলি, সহজ করে বলি, এটা হচ্ছে যদি তোমার পানির অভাবে রক্তরসের গাঢ়তা যদি বেড়ে যায়, তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে একটা হরমোন নিঃসৃত হবে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। এখন আপাতত হরমোন নিয়ে বেশি মাথা খাবে না, 8 নম্বর চ্যাপ্টারে যদি তুমি পড়ো, যদি হরমোন চ্যাপ্টারটা যেটা আছে সেই চ্যাপ্টারে তুমি এই জিনিসগুলো বুঝতে পারবে। এতে কি হবে, সোডিয়াম, মনে রাখবা অ্যালডোস্টেরনের মধ্যে ল আছে না, লতে লবণ, লবণ মানে সোডিয়াম, সোডিয়ামের কি হবে, রেচন কমিয়ে দিয়ে পরীক্ষা হবে পানির রেচন হারও কমায় দিবে, তাহলে পানি বেশি থাকবে। এডিএইচ কি করলো, পানি তোমার ইউরিনের মধ্যে কম পাস করলো, সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতেছে কি হবে, এই যে অ্যালডোস্টেরন। মনে রাখবো অ্যালডোস্টেরন দুইটা কাজ করে, একটা হচ্ছে সোডিয়াম, একটা পটাশিয়াম, কি বললাম, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে পটাশিয়াম। এবার সোডিয়ামের তোমার শোষণ বাড়াবে, পটাশিয়ামের শোষণ কমাই দিবে। সোডিয়াম তোমার শোষণ হবে, পটাশিয়াম বের হয়ে যাবে। সোডিয়াম যদি তোমার শোষণ বেশি হয় তোমার নেফ্রন থেকে, তাহলে তোমার ইউরিন বেশি তোমার কম তৈরি হবে, কেন, কারণ শোষণ মানে কি বলছি, পানিটা তোমার বের হয়েছিল কত 51 সেন্টিমিটার, সেখান থেকে আরো কম বের হবে। কম বের হলে কি হবে, তোমার পানি ইউরিনে কমবে কিন্তু ব্লাডে বাড়বে, এই আর কি। এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে যে কত হরমোন, যেমন জেজি সেল বলে, জাস্টা গ্লোমেরুলার কমপ্লেক্স, জেজি কমপ্লেক্স, এখান থেকে তোমার একটা হরমোন আছে, একটা এনজাইম, মেনলি হরমোন না, সেটা হচ্ছে রেনিন এনজাইম নিঃসৃত হচ্ছে। এই রেনিনটা কি করতেছে, অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন হরমোনে পরিণত করে। এটা পরে লিখে দিচ্ছি তোমাকে, জিনিসটা তোমার কাছে সহজ হবে তখন। এই হরমোনটা কি করতেছে, অ্যাডেনাল কর্টেক্সের অ্যালডোস্টেরনকে উদ্দীপিত করতেছে। এই অ্যালডোস্টেরন কি করতেছে, তোমার বৃক্কের যে ডিস্টাল পেছনের নালিকাতে গিয়ে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে তোমার সোডিয়ামকে, দেখো সোডিয়াম কি করতেছে, তোমার শোষণ বাড়িয়ে দিচ্ছে, সোডিয়ামটা তোমার শোষণ বাড়িয়ে দিবে। তোমার সিম্পল করে বুঝাই দিই, দেখো ফার্স্ট অফ অল তোমার কিডনি কি দেখলো যে ভাইয়া তোমার পানি পরিমাণ কমে গেছে ব্লাডে, তখন সে একটা হরমোন দিবে, সেটার নাম হচ্ছে রেনিন। এই রেনিনটা কি করবে, পরবর্তীতে তোমার এই অ্যানজিওটেনসিনের জেন আছে না, জেনকে, এই জেন শব্দটা বাদ যাবে, এখানে হচ্ছে অ্যানজিওটেনসিন হবে। কেন, এই অ্যানজিওটেনসিন তবে কি করবে, তোমার যে অ্যাড্রেনাল কর্টেক্স আছে না, আমাদের এই যে অ্যাড্রেনাল গ্রন্থি, এই গ্রন্থির উপরে একটা টুপির মতো অংশ, এটার মধ্যে বাইরে যে অংশটাকে কর্টেক্স বলে, ভিতরের অংশ যেটা আমি লাল করতেছি এটা হচ্ছে মেরুলা। কর্টেক্স থেকে তোমার একটা হরমোন নিঃসৃত হবে, সেটা হচ্ছে তোমার অ্যালডোস্টেরন, কি বললাম, এটার নাম হচ্ছে তোমার এই যে অ্যালডোস্টেরন, এটা আলাদা কালিতে লিখে দিই, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। সে হচ্ছে তোমার এই অ্যালডোস্টেরনটা কি হবে, তোমার এই অ্যালডোস্টেরন তোমার যেটা কাজ করবে সেটা হচ্ছে তোমার সোডিয়াম তোমার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে, রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে। যদি রিঅ্যাবজর্পশন বাড়ায় দেয় তাহলে একটু তোমার কি হবে, যে বলছে সোডিয়ামের সাথে পানি যায়, তাহলে সোডিয়াম বাড়লে পানিও তোমার কোথায় বাড়বে, ব্লাডে বাড়বে। তাহলে কি হবে বলতো, তোমার যে ইউরিনটা তৈরি হবে সেটা অনেক বেশি ঘন হবে, কি বললাম, অনেক বেশি ঘন হবে। এই ঘন ইউরিন কেন তৈরি হচ্ছে এখন বুঝতে পারছো, তার মানে এই জিনিসটাই হচ্ছে আমাদের কথা, এই যে সোডিয়াম পটাশিয়াম, কেন তোমার সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়বে, কেন সোডিয়ামের শোষণ বাড়বে, রিঅ্যাবজর্পশন মানে তোমার শোষণ, তাই না, রিঅ্যাবজর্পশন মানে হচ্ছে তোমাদের শোষণ। এই যে রিঅ্যাবজর্পশন বাড়লো বা শোষণ বাড়লো, এই জিনিসটা কেন হচ্ছিল বুঝতে পারছো এখন, কারণ হচ্ছে আমাদের এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, কি বললাম, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা কাজ করবে। এই জিনিসটা যেমন বুঝতে হতো, জিনিসটা এইটুকুই সিম্পল জিনিস, বুঝছো, এখান থেকে আর কিছু পড়তে হবে না, কারণ এই জিনিসটা এইটুকুই, বুঝছো, এখান থেকে এইটুকুই পড়তে হবে, এর বেশি আসলে বোঝার কিছু নাই। রেনিনটা কেন নিঃসৃত হয়েছে, কারণ তোমার ওই যে প্লাজমায় তোমার রক্তের পরিমাণ কমে গেছে, এই জন্য রেনিন নিঃসৃত হয়েছে, তাই না। যে কেন, এই যে জেজি কমপ্লেক্স, প্রথমে হচ্ছে তোমার রেনিনটা কোথেকে আসছে জানো, ওই যে জেজি কমপ্লেক্স, জাক্সটাগোমেলো কমপ্লেক্স থেকে রেনিন আসছে। রেনিনটা কি করছে, তোমার অ্যানজিওটেনসিন জেনকে অ্যানজিওটেনসিন করছে, এটা হচ্ছে যে অ্যাডেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন, এখান থেকে তোমার সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়লো, এর সাথে তোমার ওয়াটারও বাড়বে, ব্লাডে বাড়বে, এবং ইউরিনটা কি হবে, আরো ঘন হবে। জিনিসটা হচ্ছে তোমাদের টোটাল যেটা সিম্পল একটা ভাষায় বললাম, এখান থেকে এইটুকুই। রক্তের পিএইচ নির্ধারণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে স্বাভাবিক পিএইচ হচ্ছে 7.4,
4 খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা জানবো অবশ্যই, এটা জানার মানে সবাই জানো আই গেস, সবাই এখন বাচ্চা বাচ্চা জানে, বাট এটা অবশ্যই ভুল করা যাবে না। এখন এইসব জিনিস অনেক কিছু লেখছে, এগুলো পড়বো না, এগুলো মেনলি হচ্ছে তোমার পিএইচ কিভাবে মেনটেন করেন ব্লাডের মধ্যে, এটা লেখা আর কি। আর এখান থেকে জাস্ট এটা জিনিস পড়বা যে কর্পাসেল হচ্ছে 0.2 মিলিমিটার ব্যাস, খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখিয়ে রাখিও। আর হচ্ছে 48 ঘন্টার মধ্যে যদি তোমার বৃক্ক বিকল হয়ে যায় তাহলে তাকে আমাকে অ্যাকিউট অথবা তাৎক্ষণিক বৃক্ক বিকল বলি। আর যদি তোমার বৃক্কের মধ্যে তোমার যদি ইউরিনের মধ্যে যদি তোমার কি বলতো এই ডায়াবেটিস ইনসিপিডিস কখন হবে এটা পড়ে ফেলছি, এটা তখনই পড়ে ফেলছি, তো এটা আমাদের বাদ। তোমাদের আলহামদুলিল্লাহ আমাদের চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে, আমাদের মেনলি কত কম সময়ের মধ্যে আমরা শেষ করলাম জিনিসটাকে। তার মানে বুঝতে পারছো আমাদের কিন্তু এই দেখো এমসি বলে একটু তোমাকে সলভ করে দিই, এগুলো একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে নারী দেহে বিক্রির ওজন কত 130 থেকে 150। দূরবর্তী পেছনের নালিকা থেকে কোন আয়ন বেরিয়ে আসে কোষিক থেকে প্রবেশ করে, তা ডিসিটি থেকে কোন আয়ন বের হয়ে আসে কোষিক জালিকায় প্রবেশ করে। তো এই জিনিসটা হচ্ছে আমরা জানবো যে সোডিয়াম আয়ন, মনে রাখবা সবসময় সোডিয়াম জিনিসটাই হয়ে থাকে। মূত্রের পিএইচ এটা জানো 4.5 থেকে 8। কিটো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়ে থাকে মানবদেহে প্রতিবৃক্ষে, দেখো প্রতিবৃক্ষে বলছে তার মানে 600 হবে। হেনরি লুপে লতে লবণ লতে মানে সোডিয়াম আর ক্লোরাইড, তার মানে ক্লোরিন আয়ন হবে। রেনাল পিরামিডের দেখো রেনাল পিরামিড আছে না, দুটো রেনাল পিরামিডের মাঝখানে যেটা পার্ট থাকে, মনে করো এটা একটা রেনাল পিরামিড, এটা একটা রেনাল পিরামিড, এর মাঝখানে হচ্ছে একটা পার্ট আছে, এটাকে রেনাল স্তম্ভ বলে। কি বললাম, রেনাল কলাম বলে অথবা রেনাল স্তম্ভ বলে, রেনাল কলাম বলে অথবা রেনাল স্তম্ভ বলে, খুব ইম্পর্টেন্ট। তবে বাকি সব এগুলো পড়বো না, এগুলো আমি বাদ দিতাম, এগুলো বাদ। কেন বাদ জানো, এগুলো সে এমসিকিউ আসে না, তবে পড়তে পারো, আমি এগুলো পড়তাম না, আমার কাছে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ মেডিকেলে এগুলো দিতে পারে। আর আমি বোধহয় ভাই ম্যাথ ছাড়া কিছু বুঝি না, তখন ম্যাথ পড়তে আমি এগুলো পড়ছি, বাকি সব এগুলো পড়ি নাই। তো জিনিসটা হচ্ছে আপাতত তুমি এটুকু পড়ো, ইনশাল্লাহ এটুকু পড়লেই তোমাদের এখান থেকে যত কিছু প্রশ্ন আসা সম্ভব, সিকিউ বলো বা তুমি খ নাম্বারে বলো, তোমার যা কিছু আসা সম্ভব সব পড়ে ফেলছি। ইনশাল্লাহ তুমি যদি এই ক্লাসটা একবার করে ফেলতে পারো, তাহলে যদি করছো তাহলে এই পর্যন্ত যদি আসতে পারো তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ বলো, কারণ তুমি অনেকটাই বুঝে ফেলছো চ্যাপ্টারে কি কি জিনিসগুলো আছে। তো আজকের জন্য এইটুকুই ইনশাল্লাহ।